ওকে। আমরা শৈশবে নানা ইনপুট নেয়ার মাধ্যমে নিজেদের শারীরিক উন্নতি বা ডেভেলপমেন্টের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকতাম। সেক্ষেত্রে তৎকালে মূলত ছিল বইপত্র, পাশাপাশি রেডিওর ভূমিকা ছিল, টেলিভিশন, এমনকি মাঝে মধ্যে বিভিন্ন দিবস উপলক্ষে নাটক মঞ্চায়ন হতো, এলাকায় মাঝে মধ্যে যাত্রার আসর বসতো, বিভিন্ন পালা গান, বাউল গান এগুলো হতো। এই সামগ্রিক ইনপুটের মাধ্যমেই আমাদের শৈশব এবং কৈশোর গড়ে উঠেছে বা বিকশিত হয়েছে। এখন নানা প্রযুক্তি পণ্যের প্রসারের কারণে আমাদের পরবর্তী প্রজন্মের মননশীলতার বিকাশ অত্যন্ত বিক্ষিপ্তভাবে হচ্ছে। তবে পূর্ববর্তী কয়েক প্রজন্মের বেড়ে ওঠার মধ্যে একটা দারুণ সাদৃশ্য বা সামঞ্জস্য ছিল। তো সেই প্রেক্ষাপটে আজকে আমরা আলাপ করতে চেষ্টা করব। আমিনুর ভাই, আপনার কৈশোরে, বিশেষত কৈশোরটা তো খুব ক্রিটিক্যাল পার্ট, এই সময়ে মননশীলতার বিকাশে কোন কোন উপাদানগুলো সহায়ক ছিল বা ভূমিকা রেখেছিল বলে আপনার মনে হয়? না, ধন্যবাদ ডক্টর হামিদ এ ধরনের একটি বিষয় অবতারণা করার জন্য। সেটা এই কারণে যে আসলে একজন ব্যক্তিত্ব একটি সময়ের যে সৃষ্টি, সেটা তো শুধু আমি নই, মানে ওই সময়কালীন চিত্রটি কিন্তু একই রকমের। মানে যে সময়ের আমার শৈশব কৈশোর এবং আমি যে এলাকার মানুষ, যেখানে আমি বড় হয়েছি। তো আপনার এই প্রথম প্রশ্নটি বা জিজ্ঞাসাটি নিয়ে যদি কথা বলি, তাহলে এই বিষয়টি আগে পরিষ্কার করা দরকার যে আসলে আমি কোথায় বড় হয়েছি, জন্মেছি, বড় হয়েছি। প্রথম বিষয় হচ্ছে যে আমি গ্রামের ছেলে। আমার জন্ম গ্রামে এবং এটা ঝিনাইদহ জেলার মহেশপুর থানা। এবং আমার যে গ্রামে আমার জন্ম, বেড়ে ওঠা এবং যে এলাকাতে, সেটি একেবারেই ভারতের সীমান্তবর্তী একটি ইউনিয়ন পরিষদ। এইটা খুব বোঝা গুরুত্বপূর্ণ, মানে আমার বড় হবার ক্ষেত্রে এর একটা প্রভাব আছে। কারণ আমার ইউনিয়ন পরিষদের ঠিক পশ্চিম দিকেই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলার নদিয়া এবং 24 পরগনা, এই উভয় জেলা, ওইখানে কিন্তু নদিয়া শেষ হলো, 24 পরগনা শুরু হলো। অর্থাৎ 1947 এর আগে এই ঝিনাইদহ জেলার যে মহেশপুর থানা, তার যে সাব ডিভিশন ছিল বনগাঁ, সেটা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে। এবং আরো খুব উল্লেখ করার মতো যে আমার এই থানাটি, মহেশপুর থানা, 1869 সালের পৌরসভা। 1869 সালের কিন্তু এটি তৎকালীন ইস্ট পাকিস্তানের তৃতীয় বা চতুর্থ পৌরসভা, এরকম। 1869, আপনি বুঝতে পারছেন, একটি থানা শহর। কিন্তু 1947 যখন বিভাগ হয়ে গেছে, তখন হয়েছে কি যে আমাদের যেটা সাব ডিভিশন বা মহকুমা ছিল, সেটি চলে গেছে ওই পার্টিশনে, ওই দিকে পড়ে গেছে। অর্থাৎ বনগাঁ কিন্তু ইন্ডিয়ার ভেতরে। জি, বেনাপোল হয়ে ঢুকলে যশোর রোড যেটা, সেটা তো বনগাঁ থেকেছে, বনগাঁ হয়ে গেছে। আসলে বনগাঁ কিন্তু যশোরের সাব ডিভিশন ছিল, যেটি ওইদিকে চলে গেছে। ঠিক ওই রকম একটি জায়গা, যেখানে মানে সেন্টার থেকে পেরিফেরি হওয়া, যেটা 47 এর আগে আমার এরিয়াটা খুবই একটা সেন্টার এরিয়া ছিল। কারণ আমার পূর্বপুরুষরা, বিশেষ করে আমার যারা কাকা, আমার যারা চাচা, তারা কিন্তু 1947 এর আগে ইন্ডিয়াতে, মানে তারা যেখানে পড়াশোনা করেছেন এবং চাকরি করেছেন, বিশেষ করে দুইজন, তারা কিন্তু সেই সেই জায়গাগুলো কিন্তু এখন ইন্ডিয়া। কারণ কলকাতা, একজন আমার মেজবাবু চাকরি করতেন কানপুরে ব্রিটিশ রেলওয়েতে,
তারপরে যখন 47 এ বিভাগ হয়ে গেছে তখন আমরা টোটাল ইস্ট পাকিস্তানের পেরিফেরিতে পড়েছি। নরমালি কিন্তু আমাদের ওখান থেকে সকালে বের হলে কলকাতা যাওয়া যায়, বিকালে ফেরত আসা যায়। এটুকু বলছি এই কারণে যে আমি যে হাই স্কুলটায় পড়েছি, এই হাই স্কুলটার নাম জিন্নানগর হাই স্কুল। এটা 47 এ প্রতিষ্ঠিত। এবং আপনার শুনে ভালো লাগবে যে 60-এর দশকের শেষ সময়টা এবং 70-এর দশকের পুরো সময়টা, এই সময়টা আমার প্রাইমারি হাই স্কুল। হ্যাঁ, 60-এর শেষ সময় এবং 70-এর পুরো সময়। এবং ওইখানে কোনো পাকা রাস্তা ছিল না। ওইখানে সেই সময়ের অবস্থাটা বুঝতে হবে আপনাকে। সদ্য স্বাধীনতা পাওয়ার পর একটা দেশের যা চিত্র ছিল সবই ওইখানে ছিল। তো জিন্নানগর হাই স্কুল একটি বাজার কেন্দ্রিক। জিন্নানগর বলে একটি বাজার, এই মোহাম্মদ আলী জিন্নার নামে 1947 এর পর এটি হয় এবং সেটা এখনো ওই নামে আছে, ওই জিন্নানগর হাই স্কুল। এবং ওই থানায় খুব বিখ্যাত হাই স্কুল, যে দুটি তার একটি। এটা বিশেষভাবে উল্লেখ করছি নিজের পরিবার নিয়ে বলার আগে, সেটা এই কারণে যে এই হাই স্কুলটিতে আপনার শুনে ভালো লাগবে যে 1973 সালে আমি যে হাই স্কুলে পড়েছি, এই হাই স্কুলে নির্বাচিত ছাত্র সংসদ ছিল। আপনি খেয়াল করুন, এটি এমন এক পেরিফেরি যে হাই স্কুল থেকে 2 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ান বর্ডার। এখানে কোনো মানে সে সময় তো ভাবাই যায় না বিদ্যুৎ কিংবা রাস্তা এটা ওটা, কিন্তু যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন তারা, আমরা একটা খবর নেওয়ার চেষ্টা করেছিলাম পরবর্তীকালে, ইভেন আমিও ঢাকাতেও, যে 1973 সালে আসলে বাংলাদেশে কোনো হাই স্কুলে নির্বাচিত ছাত্র সংসদ ছিল কিনা। এখনো পর্যন্ত জানা মতে কোনো জায়গায় 1973-এ নির্বাচিত ছাত্র সংসদ ছিল না, কিন্তু আমার ওই জিন্নানগর হাই স্কুলে নির্বাচিত ছাত্র সংসদ ছিল। তো আমি ভাগ্যক্রমে আরেকটি বিষয় আপনার সাথে বলবার মতো, সেটি হলো গ্রামে আমি জন্মেছি। গ্রামে যে পরিবারটিতে আমি জন্মেছি, আমি একটু ভাগ্যক্রমে ওই সুবিধাটি পেয়েছি যে গ্রামীণ সমাজে যাকে ওয়েল অফ ফ্যামিলি বলে, ওরকম একটা পরিবারে আমি জন্মেছিলাম। আরেকটা হয়েছে যে আমার বাবা চাচারা সব শিক্ষক ছিলেন, শোনেন ঘটনা। ফলে আপনি এখন বুঝতে পারছেন যে সেই আমলে শিক্ষক মানে ফ্যামিলি কালচার কেমন ছিল। মানে ভীষণ স্ট্রিক্ট একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা মানুষ হয়েছে। খুব স্ট্রিক্ট পরিবেশ ছিল বাড়িতে, যে আপনি হাই স্কুলে যাবেন, আসবেন, ঠিক আছে, গ্রামে ফুটবল মাঠ ছিল, খেলা খেলবেন, তারপরে বাড়িতে আসবেন, পড়বেন, আবার যাবেন, কিন্তু কখন ঢুকবেন কখন বেরোবেন এগুলো একেবারে সুনির্দিষ্ট। মানে সাংঘাতিক ভাবে সুনির্দিষ্ট। এবং দুই একটা বিষয় আছে আমার যে শৈশবের বিকাশ, মানে আমি, আমার বড় ভাই, বড় বোন, তারপরে আমি, আমার পরে আমার একটা ছোট ভাই এবং ছোট বোন, মানে আমরা 5 ভাই বোন। এবং শুধু এটুকু দিয়ে কিন্তু সেই সময়টা বিবেচনা করা হতো না। আমার পরিবারটা খুব বৃহৎ পরিবার, মানে আমাদের বড় চাচা সহ, মানে সব অনেক বড় পরিবার। তো বলে দেখা যায় যে আমরা 15-16টা আপন কাজিন, 15-16টা আমরা ভাই। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে শিশুর মনোজগতের বিকাশ যেটির উপরে খুব নির্ভর করবে, পরবর্তীকালে যেটি এখনো পর্যন্ত আমার মনে হয়েছে, আমাকে দেখে কেন, আমার পরিবারের অন্যদের দেখে এখনো কিন্তু এলাকার লোকজন বলে যে তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো কিন্তু কলহ বা তোমরা এতগুলো ভাই কোনোদিনও একটু উচ্চবাচ্য নাই, বাবারা মারা গেছেন, চাচারা মারা গেছেন। এটার কারণ হলো ওই ফ্যামিলির মধ্যে ওই বিষয়টি ছোটকাল থেকে এরকম হয়ে আসছে। এটা একটা খুব বড় ব্যাপার। আর যে বিষয়টি আপনি একটু ইঙ্গিত করলেন, এখন ধরুন ছোট একটি বাচ্চার যে বিকশিত হওয়া, সেই বিকশিত হওয়াটার ব্যাপারটা কি? সেই বিকশিত হওয়ার মধ্যে আপনি আজকের সময় দিয়ে মোটেও এটা মেলাতে পারবেন না। এমনকি ওই গ্রামেও সেই পরিবেশটি নেই, আমার গ্রামেও নেই। এখন মাঠ আছে, বিকালে কিন্তু আর ফুটবল খেলা হয় না। হ্যাঁ, মাঠ আছে, এখন কিন্তু ছেলেরা ক্রিকেটও খেলে না মোবাইল টেকনোলজি আসার ফলে। তখন দেখা গেছে কি, তখন ক্যারাম বোর্ড খেলতো, দাবা খেলতো, বড়দেরও দেখেছি এগুলো খেলতে। আমাদেরই তখন তো বৈঠকখানা ছিল ওখানে, বুঝলেন? ওগুলো কেন্দ্র করে একটা গ্রামীণ সমাজ কিন্তু আবর্তিত হতো। এই বৈঠকখানাতেই গ্রামের লোকজন আসতেন, উঠতেন, বসতেন। আমরা যে, মানে একটা কথা বলা ঠিকও না, আবার বলতেও হয়, আমি পার্সোনালি বা আমরা যে গ্রামের অন্যান্য পরিবারে খুব ফিজিক্যালি ভিজিট করেছি সেটা কিন্তু একেবারেই নগণ্য, নাই বলা যায়। একেবারে যে কোনো বাড়িতে আমরা গিয়েছি, কোনো বাড়িতে বসে গল্প করেছি, সেটা এখনো গুনলে পাওয়া যাবে না। বাট সবার সাথে কিন্তু আমাদের ভীষণ সখ্যতা ছিল। মানে সবাই আসতো। তো আমাদের বৈঠকখানা কেন্দ্রিক যে ব্যাপারটি,
বাড়ি কেন্দ্রিক। জি, জি, আমার জি। বন্ধু, আমাদের বড়দের, আমার ভাইয়েদের বন্ধু-বান্ধব সবাই কিন্তু আসতেন। তো ফলে সোসাইটিটা খুব ওয়ার্ম সোসাইটি ছিল। এবং সেখানে মানুষের মধ্যে আ ওই বিষয়গুলো ছিল না যেটা একটু নাকুচু ব্যাপার। সবাই হুম, মিলেমিশে ভীষণ, আমার মনে পড়ে যে শৈশব কৈশোরটা খুবই উন্নত একটি পরিবেশের মধ্য দিয়ে কেটেছে। ফলে আমাদের ওই সময়ে আমাদের অন্তত আমাদের ইউনিয়ন, আমার গ্রাম না শুধু, আমাদের ইউনিয়নে কিছু পরিবার আছে যে পরিবারগুলো আ অসম্ভব ভালো একটি পরিবেশের ভেতর দিয়ে আ লালিত-পালিত হতে পেরেছিল। বিশেষ করে ইয়তরা, যারা কিশোর তারা। এবং সেই প্রজন্ম কিন্তু এখনো ওইখানে আছে। মানে আমাদের ওই যে ইউনিয়ন পরিষদে। এবং আপনার শুনে ভালো লাগবে যে বাংলাদেশে এত পলিটিক্যাল ক্রাইসিস এত কিছু। আপনার শুনে খুবই ভালো লাগবে যে আমার ইউনিয়নে কখনো কোনদিনও কিন্তু এইসব কলহ স্পর্শ করেনি। সেটার একটি বড় কারণ হতে পারে যে ৭০ হুম, এর দশকের ওই যে সমাজটি না, তারা তো এখন নেতৃত্ব দেয়। তারা জি, বিভিন্ন রাজনৈতিক দলের হলেও তাদের মধ্যে দারুণ পারস্পরিক সম্পর্ক। এমনকি আমার থানা হুম, শহরের বন্ধু-বান্ধবরাও বলেছে। কারণ আমার থানাতে ১২ টা ইউনিয়ন। আমাকে বলেছে যে, জি, "শুধু তোমাদের ইউনিয়নই একমাত্র ইউনিয়ন যে ইউনিয়নের সব রাজনৈতিক দলের লোকজন একসাথে বসে চা খায়। আর কোথাও নেই।" কিন্তু এই যে কথাটি সে বলছে এই মুহূর্তে, এটার পিছনের ব্যাপারটি কিন্তু ওই ৭০ এর দশক আর ৮০ র দশক। ওই হুম, যে পরিবেশটি, যে পরিবেশটি বিনির্মিত হয়েছিল, যার মধ্য রাইট। দিয়ে আমরা বড় হয়েছিলাম। এর ফলে এখনো পর্যন্ত আমার ইউনিয়ন পরিষদে ওই পরিবেশটি আছে। এই যে পরিবর্তন রাজনৈতিক এটা ওটা, ওখানে কিছুই হয়নি কিন্তু আপনি শুনে অবাক হবেন। হুম, অর্থাৎ সহনশীলতার মাত্রাটা কেন আমার মনে হয়েছে, আমাদের ওইখানে আ আমার ওই প্রজন্ম ঠিক আমাদের আগে ৫ বছর ৭ বছর আগে থেকে শুরু করে আমরা পুরো ৮০ র দশক পর্যন্ত যারা বড় হলাম, এই ট্রান্সফরমেশনটার মধ্যে, এই সোশ্যালাইজেশন প্রসেসটার মধ্যে আ মানুষের মধ্যে ভেদাভেদ জিনিসটা কম ছিল। এবং একটা কালেক্টিভনেস কাজ করেছে খুব। এইটা বুঝতে হবে। মানে আমিও তো ওই সময়ের প্রোডাক্ট, তাই না? আমার বাড়ির পরিবেশ হয়তো আর ৫ টা বাড়ি থেকে একটু উন্নত ছিল। সেই উন্নত মানে এই না যে বিরাট একটা বড় ১০ তলা বিল্ডিং ছিল, ৫ তলা বিল্ডিং ছিল তা কিন্তু না। কিন্তু পরিবেশটি ওই জায়গায় উন্নত ছিল যে সেখানে খুব নিয়মানুবর্তিতা ছিল। সেখানে ভীষণভাবে আপনার কিছু নিয়ম, এই নিয়মগুলো কিন্তু অলিখিত। মানে এইভাবেই জি, ফ্যামিলি গুলো চলতে হয়। এখনো ওই রাইট। পরিবারে যারা জন্মেছে, আমার বাড়িতে যারা আছে, তাদের কিন্তু ওই নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। কেউ কিন্তু লাঠি-সোঁটা নিয়ে বসে থাকে না। তো হুম, হুম, ফলে এইটা আমার লাইফে ঘটেছে। আরেকটা বড় ব্যাপার ঘটছে সেটা হলো যে যেটা অন্য জায়গায় কম দেখা যায়। সেটি কি জানেন? এখনো কিন্তু আমার বড় ভাই কিন্তু আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমি কিন্তু উনাকে আপনি বলি। হুম, হুম, সে ছোটকাল থেকেই। অর্থাৎ আমি এখনো যে বাড়ি যাই, জি, আমি যদি আ ধরে নেন আমি যদি ১০০ ঘন্টা থাকি, তো ১০০ ঘন্টায় উনি আর আমি থাকি কিন্তু একসাথে। হুম, আপনি বাজারে হুম, গেলে এক ভাইকে দেখলে সবাই ভাববে ও তাহলে তো ওখানে আমিনুর রহমানও আছে। মানে হুম, ব্যাপারটি হুম, এরকম। ফলে হয়েছে কি যে আমরা যে মেলামেশাটা করেছি, সেটি আপনি বকে যাবেন সেই সুযোগ নেই। আপনার কাজিনদের সাথে আপনার আপন ভাই, তাদের সাথেই কিন্তু আমাদের উঠা-বসা। ফলে একই পরিমণ্ডল, একই বিষয়। এই বিষয়টি না খুব আমি ভালো কাজ আমি করছে বলে আমার মনে হয়েছে। রাইট, রাইট। এটা আমি কানেক্ট করতে পারছি। কারণ আমার ক্ষেত্রেও তাই যে আমরা তো ৫ ভাই। আমি গেলে সবচেয়ে বেশি গল্প করি আমার বড় ভাইয়ের সাথেই বসে। হ্যাঁ? কারণ উনি আ অঘোষিতভাবে আমার গার্ডিয়ান as well as সুখ-দুঃখে যেকোনো আলাপ পরামর্শে ১ম এ উনাকেই স্মরণ করি একটু আলাপ করার জন্যে। এনিওয়ে আপনি ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে একসময় বলেছিলেন যে আপনার কৈশোরে এক ভদ্রলোকের খুব প্রভাব ছিল। বিশেষত তার একটা কবিতার। আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আলেকজান্ডার পোপ, নো ডাউট। জি। যেটা অড ডু এইটা হ্যাঁ, সলিটিউড যেটা আমরা পড়েছি হ্যাপি দ্য ম্যান। এইটা হ্যাঁ, একটু শেয়ার করেন আমাদের সাথে। আসলে পাঠ্য বিষয় তো আমরা খুব বিরক্তি সহকারে পড়ি। তো এই পোপের লেখা আপনার কেন এত ভালো লাগলো? হ্যাঁ, তার আগে আলেকজান্ডার আমি পোপ। আপনাকে আরেকটু বলি, একটু পাঠাভ্যাস ব্যাপারটি আমাদের ছিল সেটা হলো যে ক্লাসের পড়ার বাইরেও। কারণ ওই হুম, হুম, বললাম যে জন্মসূত্র পরিবারে সব ওই শিক্ষক থাকায় আ হুম, ৪ টে পরিবার আমরা আমাদের মানে আমার আত্মীয়র মধ্যেই আমাদের ইউনিয়ন পরিষদে আমরা ছিলাম যে যাদের মধ্যে বইয়ের বিনিময় হতো। হ্যাঁ? তো ফলে আমরা শরৎ, মানে আমি নিজেও মনে করি যে আমরা শরৎ চন্দ্রের
যে সাহিত্য ভান্ডার, হ্যাঁ, সেটারই যে মননশীলতা, তার একটা প্রোডাক্ট কিন্তু আমরা। আমি জানি হাই স্কুলে যখন আমরা ক্লাস 9 এ উঠলাম, তখন প্রথম কবিতাটা কিন্তু আমাদের ছিল কিন্তু আলেকজান্ডার পোপের হ্যাপি দ্য ম্যান। এই আপনি পোপের যে ছবিটা দেখালেন, তখন তো আর আমরা ওনার ছবি দেখি নাই। তখন তো আর এই গুগল বা টেকনোলজির যুগ না। আর পরবর্তীকালে আমি দেখেছি যে এটির নাম আসলে অড্ডু সলিটিউড বলে এটার নাম ওনার। তো জি হ্যাঁ, তো পোপের এই কবিতা আমি 9 এ পড়েছি, আমরা পাশ করে বেরিয়ে এসেছি। কিন্তু হুম হুম এই কবিতার প্রায় প্রত্যেকটা লাইনে আমাকে খুব স্পর্শ করছে সেই সময়, যেটি তখন বুঝি নাই। খেয়াল করুন, okay, মনের মধ্যে ছিল। হুম এবং এই কবিতার যে শেষের 4টে পংক্তি বা 2টি পংক্তি, সেগুলো আমাকে ভীষণ 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 ভাবে আলোড়িত করেছে পরবর্তীকালে। যে okay, মানুষের জীবন যদি এই দর্শনের উপরে পরিচালিত হয়, তাহলে হুম আজকের হুম, পৃথিবীর যে বস্তুবাদী প্রতিযোগিতা এবং মানুষের জি যে নিরন্তর চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই হুম আকাঙ্ক্ষা হুম, থাকবে না। বরং আমি তো আপনার মধ্য দিয়ে ভিউয়ারদের বলবো যে তারা যদি পোপের এই মাত্র 15 লাইনের বা 14 লাইনের, এটাও একটা সনেট টাইপের এই কবিতা হুম যদি তারা দেখেন, আলেকজান্ডার পোপের হ্যাপি দ্য ম্যান কবিতাটি দেখেন, তাহলে এটা টলস্টয়ের এই গল্পের মতো যে সেই ব্যক্তি যে ছুটছে তো ছুটছেই। এই দুইয়ের মধ্যে মিল আছে কিন্তু। কারণ পোপ কিন্তু এই কবিতায় তার আশা ব্যক্ত করেছিলেন যে তার মৃত্যুর পর তার কবর কোথায় সেটি যেন মানুষ না জানতে পারে, এবং তার কবরের উপরে যেন কোনো আহ, ফলক না দেওয়া হয়, কোনো এপিটাফ না লেখা হয়। তিনি জি জি সেভাবে, আপনি যদি শেষের 2-3টে লাইন দেখেন, এবং তিনি দেখেছেন যে কত সিম্পল, কত সিম্পলি। হ্যাঁ, টলস্টয়ের ওইটা এই এই গল্পটা একই, মানে উনার ফিলোসফি এবং টলস্টয়ের এই গল্পের ফিলোসফি, এটা তো বাংলাদেশ টেলিভিশনে নাটক হয়েছে, অনেক মানুষ দেখেছে, সবাই তো আর পড়বে না। রাইট হুম হুম পোপকে সেভাবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়নি। ফলে এই এই তবে বিষয়গুলো। হ্যাঁ তবে ভাই ওই যে বলছিলাম রবিন শর্মার খুব বিখ্যাত একটা বই আছে, হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই। রবিন শর্মার এই বইটা খুবই, এই বইয়ের শিরোনামটা দেখে আমি বইটা কিনেছিলাম হুম, এবং পরে অনেকগুলো আসলে খুবই চিন্তার উদ্রেককারী লেসন সেখানে আছে। না, আমি শিরোনামটা নিজেও, হচ্ছে হ্যাঁ, আমি হু উইল আপনার এই ক্রাই বইটি, হোয়েন ইউ ডাই। জি আমি আপনার এই বইটি পড়ি নাই, কিন্তু আমি পড়ি নাই হুম মানে হুম, পরবর্তীকালে, ধরুন আমরা এখন এই লেভেলে এসে পরবর্তীকালে আমি কিন্তু আরিয়ানের, মানে আপনি জানেন যে আলেকজান্ডারের জীবনীকারের নাম আরিয়ান। হুম, জি আমি তার বই কিন্তু পড়েছি, আলেকজান্ডারের যে মূল জীবনীকার, এমনি অনুবাদ বাদ দেন। ওই যে একটা ওকে বিখ্যাত কথা আছে না, যে আলেকজান্ডার বলছেন যে তার মৃত্যুর পর তার কফিনে 2 হাত যেন বাইরে রাখা হয়, খোলা রাখা হয়। রাইট, আহ, লাইফ লাইফ জনগণ লেসন। দেখুক, হ্যাঁ, হুম হুম জনগণ দেখুক এই জগৎ হুম সংসার থেকে আমি কি নিয়ে যাচ্ছি, আসলে আমি তো কিছুই নিয়ে যেতে পারছি না। তার মানে রাইট তার প্রথম জীবনের যে কল্পনা, যে আকাঙ্ক্ষা এবং তার যে উচ্চাকাঙ্ক্ষা, এবং শেষ জীবনে এসে তার যে মানে বোধ তৈরি হয়েছিল, এই দুইয়ের মধ্যে কিন্তু কোনো মিল নেই। তা এইটা পোপ আলেকজান্ডার পোপ, উনি ভাববাদী কবি, এমনি জানেন বোধহয় যে উনি ভাববাদী কবি। তো হুম ফলে উনার নট অনলি এই কবিতা, অন্য কবিতার মধ্যেও এরকম হুম হুম, বিষয় আছে। জি তারপরে মার্জরি কিনান রাউলিংস এর, আমি তার যে আপনার মাদার ইন ম্যানভিল, হ্যাঁ, জি জি মাদার ইন ম্যানভিল আমাকেও কিন্তু খুব স্পর্শ করেছে, যেভাবে কল্পনা করা যায়। এবং একটি শিশু যার আদতে মাই নেই, সে তার মাকে দেখতে যাবে বা মায়ের কাছে যাবে বলে এই কিশোরটি ছুটি নিচ্ছে বারবার, তাই না? তাই না? আসলে তখন আমার চোখও, মানে সেই বয়সে চোখও ভিজে গেছে যে এরকম করেও ভাবা যায়। মানে তখন হয়েছে কি যে আমাদের চরিত্রের সাথে ওই শিশুটির চরিত্রের, মানে ওই বালকটির চরিত্রের মধ্যে কোনো বিভেদ ছিল না। এবং আপনাকে আমি বলেছি যে ছুটি গল্পে যখন আমরা টেগোরকে দেখেছি, কবিগুরুকে, যে ছুটিকে উনি কি অসাধারণভাবে উপস্থাপন করেছেন, এবং আমরা ছুটিতে ফটিককে দেখেছি কিভাবে হারিয়ে যেতে, তাই না? তো এই সমস্ত বিষয় আমাদের ছোটকালে আমাদের মনের উপরে খুব প্রভাব বিস্তার করেছে। আমাদের মননের বিকাশেও কিন্তু আ মনের পিছনে এরা দাঁড়িয়ে থেকেছে। বিশেষ করে শরৎচন্দ্রের, আমি আপনাকে বলছিলাম যে ইন্দ্রনাথ চরিত্রটি সারা জীবনই আমাকে কিন্তু একটু হন্ট করেছে।
যে এত হিউম্যানিটেরিয়ান কোনো ক্যারেক্টার বিশ্ব সাহিত্যে আছে কিনা আমার কাছে মানে একটা কৌতূহল আছে। আর যদিও আমরা অন্য দেশের সাহিত্য নিয়ে খুব বেশি কথা বলি, হাইলাইটেড করি, কিন্তু ইন দি রিয়ালিটি হলো শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ, তাদের যে আমাদের শ্রীকান্ত প্রথম পর্বে যখন আমরা এই দুইজনকে পাই, তখন আমরা দেখেছি যে আসলে আমাদের মতো বয়সে এগুলো খুব প্রভাব বিস্তার করেছে। কেন জানেন? তার কারণ হলো আমি যখন শ্রীকান্ত পড়ছি তখন কিন্তু ঠিক যেমন ধরনের একটা বর্ণনা আপনি দেখবেন শ্রীকান্তে আছে, যে গভীর রাত্রে বাঁশের বাঁশি বাজাচ্ছে কেউ একজন, হ্যাঁ, তো তখন একজন প্রশ্ন করলে এই বাঁশি এত রাতে কে বাজাচ্ছে ওই আমবাগানের ভিতরে? তো বললো ওই ছেলেটার নাম ইন্দ্র, সে অমকদের ভাগ্নে বা ছেলে। এই যে আপনার প্রতিবেশ, এই যে পারিপার্শ্বিকতা, এইটার সাথে কিন্তু আমাদের গ্রামের মিল ছিল, আমার আশেপাশের গ্রামের মিল ছিল। অর্থাৎ বাড়িঘর যা ছিল তার থেকে চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান, এবং প্রকাণ্ড প্রকাণ্ড বড় আম গাছ। তো ওরকম গভীর মানে রাত্রে বা সন্ধ্যা রাত্রে ঝিঝি পোকা সহ এত প্রগাঢ় অন্ধকার থাকতো বাড়ির আশেপাশে, সেখানে ওই খুব রিলেট করা যেত যে আসলে একজন ইন্দ্র কেমন একটা ছেলে, সে গভীর রাত্রে এপাড়া থেকে ওপাড়া যায়, সে গভীর রাত্রে দরিদ্রদের সহায়তা করার জন্য সে মাছ মেরে সে নিয়ে যায়, সে একজন অন্নদাদির খাবার দিয়ে আসে। মানে এই যে হিউম্যানিটেরিয়ান আসপেক্ট গুলো একটু একটু আমাদের ভেতরে পরবর্তীকালে মনে হয়েছে যে আমাদের ওই প্রজন্মের ভেতরে এগুলো ইনজেক্টেড হয়েছে। ফলে আপনি খেয়াল করবেন আমরা যারা 70-এর দশকে 80-এর দশকে মানে লেখাপড়া শিখেছি, বড় হয়েছি, যারা হয়তো হাই স্কুলে পড়বার লেখাপড়া করে নাই, আমি দেখেছি তারা অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক না। আমার বন্ধু মহলও যদি আমি তাকাই আমার এলাকায়, খুব কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক না। তারা ওই আলেকজান্ডার পোপের ওরকমই যে আমার কিছু শিপ থাকবে, মেষ থাকবে, তাদের পালক দিয়ে আমি সেই মেষের পশম দিয়ে আমি আমার পোশাক তৈরি করব। আমার বাড়ির সামনে কিছু কৃষি জমি থাকবে, সেখানে আবাদ করে আমি আমার খাদ্যের যে নিবারণ দরকার সেটা আমি মেটাবো। এবং খুব ছোট ছোট করে বলা আছে, কিন্তু মানে উনি বোঝাতে চেয়েছেন যে জীবনের চাহিদা এত বিরাট কিছু না। যে প্রতিযোগিতা 80-এর দশক এবং বিশেষ করে 90-এর দশকে গ্লোবালাইজড হওয়ার পরে যে প্রতিযোগিতা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, এবং শেষমেশ কিন্তু ওই কারণেই উনি বলেছেন যে আমি চাই না যে আমার মৃত্যুর পর কেউ আমার কবর খুঁজে পাক, এবং অবশ্যই যেন আমার কবরের উপরে কোনো ফলক না দেওয়া হয়। এবং এটা কিন্তু আমিও বিশ্বাস করি খুব দৃঢ়ভাবে যে মানে জীবনকে অত উচ্চাকাঙ্ক্ষার মধ্যে নিতে যেই কিন্তু আজকের এই পৃথিবীতে এত করাপশন এসছে। আজকের পৃথিবী কেন এই জায়গায় পৌঁছেছে যদি আমরা পিছনের, ওই জন্যই দেখবেন এখন যেসব লেখকরা লেখে তাদের লেখার সাথে ফিলোসফিক্যালি কোনো মিল নেই একজন টলস্টয়ের, ফিলোসফিক্যালি মিল নেই একজন রবীন্দ্রনাথের, তাই না? ফিলোসফিক্যালি একজন বিভূতিভূষণের মিল নেই। আমাদের পথের পাঁচালী দেখে এখনো চোখ মুছতে হয়, কিন্তু আমরা তো আসলে সেটা ধারণ করি না। হ্যাঁ, এই জন্য টলস্টয় 3 কোশ্চেনস বলেন, ওই যে আপনাকে আমি বলছিলাম যে চিলড্রেন মে বি ওয়াইজার দ্যান দ্য এল্ডার্স, তার খুব বিখ্যাত। মানে ওনাকে তো আমরা ইংরেজির মধ্য দিয়ে পেয়েছি, আমরা তো রুশ জানি না, ওনাকে তো আমরা ইংরেজির মধ্য দিয়ে পেয়েছি। তাহলে আমার মাঝে মাঝে মনে হয় রুশ জানলে তাহলে ওনার এই লেখাগুলো কত উন্নত বুঝতে পারতাম। ট্রান্সলেশন যখন হয়েছে তখন তো কিছুটা লেফট রাইট হয়েছে। অবশ্যই অবশ্যই। তো ফলে আমার একদম শৈশব থেকে যদি আপনি ধরেন তাহলে সেই সুকুমার রায় থেকে শুরু করে আপনি একেবারে, আমি যদি ধরুন অ্যাডোলেসেন্ট যে সময়টা, অ্যাডোলেসেন্স, সেটাকে আপনি এই 18-20, আমাদের দেশে তো এই পর্যন্ত হাই স্কুলের শেষ পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত, ইন্টারমিডিয়েটে যুবকই বলা যাবে, তখন আমরা অনেকখানি বুঝতে শিখেছি। এবং আমি যেহেতু গ্রামের ছেলে, কলেজে পড়েছি, আমি বাইরে এসে, আমি তো বাইরে মেসে থেকে আত্মীয়র বাড়ি থেকে পড়াশোনা করছি। তো ফলে দেখা যাবে যে, কিন্তু আমার ভাগ্যটা খুব ভালো যে আমি যে হাই স্কুলে পড়েছি ওটা র্যাঙ্কিং এ তখন আমার উপজেলা যে হাই স্কুল হয় সেটা তো 1 নম্বর হয়, মানে থানা হাই স্কুলটা, মহেশপুর হাই স্কুলটা 1 নম্বর, জিনানগর হাই স্কুলটা 2 নম্বর ছিল। মানে তখন অহংকার করে বলা হতো কোন হাই স্কুলের ছাত্র, অমুক হাই স্কুলের। আর একটা রেকর্ড ছিল, সেটা হলো কি আমার হাই স্কুলে কখনো এক্সপেলড হয় নাই, কোনো নকল কালচার ছিল না, এটা খুব অহংকার করে ছাত্ররা বলতো। তো ফলে ওই বাড়ির পরিবেশ
প্লাস হাই স্কুল, দুটো মিলে। আর আমি পুরোটাই আর্টস পড়েছি, আর আমি খুব মিডগরি স্টুডেন্ট ছিলাম। কিন্তু সিস্টেমেটিক যে বিষয়গুলো ঘটেছে, সেই সিস্টেমেটিক বিষয় এবং পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে বললাম যে একটা সময়ের সন্তান আমরা। তো ওই সময়টা খুব ভালো একটা সময় ছিল। হয়তো দুর্ভিক্ষ তখন শেষ হচ্ছে, দুর্ভিক্ষ শেষ হচ্ছে। ৮০-র দশকে সবুজ বিপ্লব আসছে। এখন এই যে ইরিগেশন সিস্টেম, আপনি তো গ্রামের বুঝবেন ওগুলো, শহরের ছেলেরা বুঝবে না। এই ইরিগেশন সিস্টেম আসলো, এগুলো কিন্তু আমার বয়হুড থেকে অ্যাডাল্টহুডে আসার মধ্যেই দেখেছি যে শ্যালো আসলো, গ্রামে শ্যালো বসলো, এগুলো। আর আমাদের এলাকায় আপনার ৯০-এর দশকের মাঝামাঝি ২০০০ সালের দিকে বিদ্যুৎ এসছে। এর আগে বিদ্যুৎ ছিল না। ওকে, তো আমার জানা মতে আপনার গভীরে শরৎচন্দ্রের প্রভাব আছে। এর বাইরে আরেকজন ভদ্রলোক আপনাকে খুব প্রভাবিত করেছেন, তাই তো? নো ডাউট। সেটা উনি যিনি মারাত্মকভাবে প্রভাবিত করেছেন, এটা বলা যাবে যে ব্যাপারটা এরকম, মানে আপনি আলী আকবর খাঁ শুনবেন কখন, তাই না? বা পণ্ডিত রবিশঙ্কর যদি আপনি শুনতে চান, তাহলে কোন বয়সে শুনবেন? নিশ্চয়ই শৈশবে আমরা হেমন্ত শুনে বড় হয়েছি, তাই না? বা মান্না দে শুনে বড় হয়েছি আমরা শৈশবে। রবীন্দ্রসঙ্গীত শুনেছি, বিখ্যাত শিল্পী আমাদের, বিশেষ করে। আর আমরা একটু ওই বর্ডার বেল্টে হওয়ায় এটা কলকাতা বেতারের প্রভাব আমাদের উপরে খুব ছিল। আমরা কলকাতা বেতারের, হ্যাঁ, উনি সৈয়দ মুজতবা আলী। আমি মুজতবা আলী প্রসঙ্গে আসার আগে একটু বলে নিই হামিদ ভাই, যে ব্যক্তিত্বের উপরে কে কখন কোন বয়সে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, যেমন ধরুন কবিগুরু, আমার ধারণা যে কবিগুরু সম্ভবত অনেকটাই একমাত্র ব্যক্তি যিনি একটা শিশুর মনের উপরে যে প্রভাব ফেলেন। আবার বিশ্ববিদ্যালয়ে পড়বার সময়ে তার এমন লেখা আছে, সেই লেখা আমার আপনার উপরে প্রভাব ফেলতে পারে, আর নতুন ভাবে আমার আপনার মনন জগৎ তৈরিতে সহায়তা করতে পারে। এটা কবিগুরু আমার মনে হয়েছে একমাত্র ব্যক্তি। দেখবেন কিছু মানুষকে আমরা শিশু সাহিত্যিকই বলি, তারা কিন্তু আমাদের উপরে, আমাদের মননে শিশুকালেই, কৈশোরেই আমাদের মন গঠনে ভূমিকা রেখেছে। ওই জন্যই বললাম যে আপনি আলী আকবর খাঁ বা একজন পণ্ডিত রবিশঙ্কর, এদেরকে আপনি কখন শুনবেন? একটা বিশেষ বয়সে এসে। এবং তারা কিন্তু আপনার উপরে একটা প্রভাব বিস্তার করার তাদের একটা ক্ষমতা আছে। কিন্তু খুব খেয়াল করতে হবে, ততদিনে কিন্তু আমাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি যেটা, সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে তৈরি হওয়া ব্যক্তিত্ব, মননশীলতা, তার উপরে যখন কেউ প্রভাব বিস্তার করবার একটা ক্ষমতা রাখে, তখন বুঝতে হবে যে যিনি এই প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন, তিনি অসম্ভব মানে একজন প্রতিভাবান মানুষ। একটা ছোট বাচ্চা, আমি যার গান শুনে হাততালি দিয়েছি, নিশ্চয়ই হয়তো অনেক সময় দেখা যাবে বড় হয়ে হয়তো মনে হয়েছে না, ব্যাপারটা ওরকম না, হ্যাঁ, তাই না? জি। তাই এই ভদ্রলোকের সাথে আমার পরিচয়টা ঘটলো এমনি ছোটকালে। আমরা তো জানেন যে সৈয়দ মুজতবা আলীর আমাদের কাবুলিওয়ালাটা ছিল খুব ছোটকালে, এই সরি ও প্রবাস বন্ধু, কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, মানে প্রবাস বন্ধু। এবং সেখানে আব্দুর রহমান বলে একটা চরিত্র ছিল। মূলত এটি দেশে বিদেশে থেকে একটা কোন একটা চ্যাপ্টার থেকে একটা সংক্ষিপ্ত রূপ ছিল, পরে যখন আমরা আর দেশে বিদেশে পড়েছি। তো উনার সাথে আমার পরিচয় হয়েছে বিশ্ববিদ্যালয়ে। আমি একদিন বলেছিলাম যে আমার বিশ্ববিদ্যালয়ে পক্স হয়, পক্স হলে তখন ইউনিভার্সিটিতে আমার আঙ্কেল পড়তেন। তো উনি অনেকগুলো উনারই বই আমার ওই মশারির মধ্যে দিয়ে দেয় যে এইগুলো পড়ো। তারপরে উনার সাথে আমার, এবং বলা যায় যে এই ভদ্রলোকের, আমি এভাবে বলতে পারি অনেকটাই যে উনার বাজারে আছে হেন কোনো বই আমি পড়ি নাই বা আমার কাছে নেই, সেটা না। এবং সেটা উনার লেখালেখি কলকাতাতে বেশি, কিন্তু এখানে না। হৃদয়ে দাগ কেটেছে কোনটা, টনি ম্যাম নাকি শবনম? উনার ছোট ছোট যেসব প্রবন্ধ পঞ্চতন্ত্র আকারে নামে উনি যে লিখতেন তখন আনন্দবাজারে, সেখানে পরবর্তীকালে যেসব সংকলন হয়েছে, কারণ পণ্ডিত মশাই তো আমরা সবাই পড়েছি, যেটার নাম পাদটিকা। হ্যাঁ, পাদটিকার ওই পণ্ডিত মশাই, যিনি ব্রিটিশ বিরোধী, এই যে সেই ব্রিটিশ শাসনকালে শিক্ষক ছিলেন, এবং তিনি যখন ওই চরিত্রটি খুব মনের উপরে
একটা কষ্টকর প্রভাব ফেলেছে। যে উনি যখন বললেন যে স্কুল পরিদর্শনে যে অফিসার আসছে তার কুকুরের মাসোহারা 24 টাকা দেওয়া হয়, আর উনি উনার পরিবারে 24 টাকা 8 টাকা পান মাসে। তো তাহলে কুকুরের হ্যাঁ হ্যাঁ কুকুরের একটা ঠ্যাং আবার নেই। তখন উনি মুজদবাকেই প্রশ্ন করেছিলেন যে বল তুই কেমন অঙ্ক পারিস দেখি, কুকুরের কয় ঠ্যাং সমান আমার পরিবার। তো সেই কথাটির মধ্যে উনি হয়তো খুব রসাত্মক ভাবে, এটার মূল নাম পাদটিকা, উনি কিন্তু পাদটিকা নামে লিখেছেন। পরবর্তীকালে হয়তো পাদটিকা শব্দটি খুব জটিল বলে পণ্ডিত বসাই নামেই ছোটদের দেওয়া হয়েছে। এটার মধ্য দিয়ে ব্রিটিশ শাসন এবং সে সময়ে বাঙালির মধ্যে যে যন্ত্রণা, সে বিষয়টি খুব গভীর ভাবে উঠে এসেছিল। তো ওই চরিত্রটি আমার খুব একটা বড় ধরনের দাগ কেটেছে। আব্দুর রহমানকে যারা দেশে বিদেশে পুরোটা পড়েছে, দেশে বিদেশের শেষ দৃশ্যটা যদি দেখে, শেষ দৃশ্য যে উনি যখন চলে আসছেন আব্দুর রহমান নিচে দাঁড়িয়ে বিমানে উঠে, এবং শেষ দৃশ্যটা অনেকটাই কিন্তু আপনি কাবুলের ওই শেষ দৃশ্য অনেকটাই আপনি সিনেমার কোন দৃশ্যের সাথে আপনি কল্পনা করতে পারেন। যে উনি চলে আসছেন, আব্দুর রহমান মাথার পাগড়ি খুলে হাত নাড়াচ্ছে, খুব একটা খুবই অশ্রু সজল একটা বিষয় এই দৃশ্য। হ্যাঁ, তা এই চরিত্র তিনটি এই দুটি চরিত্র এক ধরনের। আর শবনমে এসে যেটি ঘটলো সেটি একেবারেই অন্য একটি ব্যাপার। আদতে এটা আবিষ্কার করাই সম্ভব হয় নাই যে আদতে শবনম উনার অধিকাংশ লেখাই জীবন চরিত টাইপের, মানে উনি আত্মজীবনে যা ঘটেছে, উনার জীবনে যা ঘটেছেন সেভাবে কথাগুলো বলেছেন। এমনকি ওনার চিঠিপত্রের যে সংকলন বেরিয়েছে আমাদের বাংলা একাডেমি থেকেও, আমি সেটাও খুব ভালো পুরোটাই আমি পড়েছি, ওনার চিঠিপত্রের যে সংকলন। এবং আপনাকে আরো একটু বলি যে মুজদুবা সাহিত্যের রূপবৈচিত্র্য ও রচনা শৈলী মনে পড়লো, মানে এই টাইটেলে বাংলা একাডেমি একটা, মানে উনার উপরে পিএইচডি করেছেন ডক্টর নুরুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা স্যার। দেখবেন যে মুজদুবাদের উপরে বিশেষ কোনো দিন আসলে উনিই লেখেন কিন্তু। এবং উনার পিএইচডিটা আমি যতটুকু জানি যে উনি পিএইচডি করেছেন রবীন্দ্র ভারতী বিশ্বভারতী থেকে। হ্যাঁ, তো ফলে মুজদুবার উপরেই ওনার পিএইচডি, আর মানে কাজটি খুব উন্নত হওয়ায় বই আকারে বাংলা একাডেমি বের করে মুজদুবার সাহিত্যের রূপবৈচিত্র্য রচনা শৈলী, এবং অসাধারণ লেখা। এটি যে কেউ যদি পায় আমি তার পড়তে বলবো যে নুরুর রহমান স্যার কি অসাধারণ ভাবে একটা থিসিস লিখছে, বুঝলেন? মানে যেমন যে ব্যক্তির উপরে কাজটি করা ঠিক ততটাই দক্ষতার সাথে ওনার এই রাইট আপটা হয়েছে। মানে আজকে জানি না কখনো কেউ এটা শুনবে কিনা, না আমার মানে ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে থ্যাঙ্কস স্যারকে, যে অসাধারণ রাইট আপ। মানে সোনার হাতে সোনার কাকন নাকি? সোনার হাতে সোনার কাকন। আমি তো এটা 90 এর দশকে পড়েছি, কিন্তু আমি 90 এর দশকের মাঝামাঝি আমি এই বইটি আমি পড়েছি। তো ওই জন্য শবনম ওনার ব্যক্তি জীবনেরই কোনো অংশ কিনা সেভাবে খুব স্পষ্ট কিছু না হলেও এই চরিত্রটি খুব একটা রহস্যময়তা তৈরি করেছে। এবং আপনার শুনে ভালো লাগবে যে আমি এক একজনকে চিনি ব্যক্তিগতভাবে যারা মুজদুবার এই বই পড়ে এতই অনুপ্রাণিত হয়েছিলেন যে ওদের মেয়ের নাম কিন্তু শবনম। আমি ব্যক্তিগতভাবে জানি যে খুব অসাধারণ একটা চরিত্র এই শবনম চরিত্রটি, এবং সেখানে কিন্তু কথক যিনি, তিনি কিন্তু নায়ক। কথক মানে উনি কিন্তু, যদি আমরা নায়ক বলি সেটি। তো সব মিলে উনার রাইট আপের মধ্যে একটা ফিলোসফিক্যাল ব্যাপার আছে, মানে উনার পিএইচডি ছিল তুলনামূলক ধর্মতত্ত্বে। আচ্ছা, এই 1927-28 সালে আপনি বুঝুন ইউরোপে, তখন টোটাল ইউরোপ মানে কি, মানে উনি হামবোল্ড ফেলোশিপ নিয়ে জার্মানি পিএইচডি করতে গেছেন। জার্মানি টোটাল এশিয়ার জন্য একটা স্কলারশিপ ছিল। ইমাজিন দিস, টোটাল এশিয়ার জন্য হামবোল্ড ফেলোশিপে একটা স্কলারশিপ ছিল, সেটা এই ভদ্রলোক পান। ফলে উনার যে চিন্তা, উনি কি শেষ করেছিলেন? থিসিস কি সাবমিট করেছিলেন? হ্যাঁ, উনি তো ডক্টর সৈয়দ মুজদুব আলী, কিন্তু ওই লোকের তো ডক্টর লেখার দরকার নেই, তাই না? যার লেখার উপরই কত ডক্টরেট হয়ে গেছে। এবং আমি এটা জানি, আমার একটু কেন জানি কনফিউশন ছিল, মনে হয়েছিল যে মানে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের মতোই। না, রাজ্জাক স্যারের মতো ওনার ঘটেনি, এটা সৌভাগ্য যে রাজ্জাক স্যার শেষ করেননি, উনি করেছিলেন। এবং আপনাকে আমি আরো বলি, ওনার
যে থিসিস সেটি শান্তিনিকেতনে রাখা আছে, এবং আমার শান্তিনিকেতন ভিজিটের পিছনে মূল কারণ অন্য কোনো কিছু তেমন না, মূল কারণ তার সেটা এবং সেটি টাইটেল হলো দ্য অরিজিন অফ খোজাজ অ্যান্ড দেয়ার রিলিজিয়াস বিলিফ, আমার যদি স্মৃতি বিভ্রান্ত না হয়। উনি ওনার যে ওনার ওই এখানে রাখা আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই ভদ্রলোকের ভাবনা করবার যে ক্ষমতা, তার লিখবার যে ক্ষমতা এবং তার যে পাণ্ডিত্য, সেটি বিশ্ববিদ্যালয় লাইফে যখন ওনার সাথে আমি নিজে পরিচিত হই, আমি যখন ওনার মধ্যে অবগাহন করি ওনার লেখার মধ্যে, তখন আমি খুব ইনফ্লুয়েন্সড হই এইটা ভেবে, মানে আমরা কতটা কাঙাল জ্ঞানের দিক থেকে। কারণ এই ভদ্রলোক 26টার মতো ভাষা জানতেন, এবং উনি তার এক জায়গায় এক লেখায় হাসাহাসি করে লিখছেন যে আমি তেমন ভাবে ভাষা টাষা জানি না, তবে ইউরোপের জার্মানি একটু বলতে পারি, সুইস কাগজ সুইস ভাষায় পড়তে পারি, এইভাবে যে ফ্রেঞ্চ ওটাও একটা তো জানি, এইভাবে উনি কিন্তু বলেছেন। এবং ফলে পরবর্তীকালে দেখা গেছে ওনার 26টা ভাষার উপরে এই মাত্রায় দখল ছিল যে উনি ওই ভাষার বইপত্রই পড়তে পারতেন। তো তখন বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে আমি সেকেন্ড ইয়ার তখন আমার এটা হলো যে মানে আমরা কতটা জ্ঞানের কাঙাল। আমরা অনার্স পড়ি বলে তখন একটা ভাবডাব নিতাম, কারণ কি জানেন তো, তখন কিন্তু পাস কোর্স ছিল, আপনাদের সময় বোধহয় পাস কোর্স ছিল না, তখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়া যেত, আর এমনি বিএ পড়া যেত, বিএসসি পড়া যেত, প্রিভিয়াস করে মাস্টার্স করতে, তারপরে এসে মাস্টার্স করতো। দেখা গেল যে মুজদুবা আলীর সান্নিধ্যে আসার ফলে আমার ওই পক্সটা নেগেটিভলি পজিটিভ হয়েছে আমার, এই যে আমি ওনার মধ্যে অবগাহন করি। আর ওই যেহেতু অন্যান্য অভ্যাস ছিল না, যতটুকুই টাকা পয়সা বাড়ি থেকে পাঠানো হতো, সেই তখন তো এখনকার কেউ বুঝবে না টাকা কিভাবে যেত, রাইট, পোস্ট অফিস থেকে টাকা আসতো মানি অর্ডার, যা কিছু পয়সা করি বাঁচতো, আমরা খুব কম দামের পোশাক আশাক পরতাম, এই কারণে যে সেই বাকি টাকা দিয়ে যাতে বই কেনা যায়। আমার মনে হয় সব থেকে বেশি বই তখন উনারই কিনেছিলাম, মানে আউট অফ সাবজেক্ট। আর সাবজেক্টের বই তো পাওয়া যেত না, সবই তো লাইব্রেরির বাইরে, সাবজেক্টের একটা বইও বাইরে কিনতে পাওয়া যেত না, বলা যায় একটি বইও না, যা আছে লাইব্রেরিতে আছে ক্লাসিক, ইংলিশ ক্লাস। তখন আলিগড় লাইব্রেরি ছিল বোধহয় আপনাদের ভরসা। রাজশাহী শহরে তখন না, আলিগড় তখন শুরু হলো, আমরা যখন আরেকটা ছিল ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল, পাশাপাশি দুটো শুরু হলো, এবং খুব একটা বড় সুযোগ আমাদের করে দিল ইন্ডিয়ান বই পাওয়ার। ওয়েস্ট বেঙ্গলে যে বই পাবলিশড হয় আলিগড় সাথে সাথেই পেত, ফলে উনার রচনা সমগ্র তখন এসেছিল, আমার মনে আছে যে ওনার 30 না 33 খণ্ডের রচনা সমগ্র এসেছিল, এবং সেটা আমরা কয় বন্ধু ভাগ করে কিনেছিলাম, কারণ ওইটা কেনার মতো পয়সা আমাদের একজনের ছিল না। যাই হোক, মানে ওনার ব্যক্তিত্বের বিকাশ যেমন বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত এটা হয়ে যায়, এটা 25 কবিগুরু কাজী সাহেব আমাদের সময়ে কিন্তু মানে বিদ্রোহী কবি, এবং আমাদের উপরে কিন্তু আরেকজন কবির খুব প্রভাব ছিল, সেটা আপনাকে বলি, সেটা হলো কবি জসিমউদ্দিনের তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গাই। মানে উনি এমন এমন চরিত্র তৈরি করেছেন, নিমন্ত্রণ তার সেই বিখ্যাত কবিতা। তো এখন তো আমি জানি না ছোট ক্লাসে আর কবি জসিমউদ্দিনকে ওইভাবে আর উপস্থাপন করা হয় কিনা। ফররুক আহমেদের পাঞ্জেরি আপনি তো জানেন, একটা ফিলোসফিক্যাল লড়াই, তার পাঞ্জেরি, তাই না, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি। তো বলে আমাদের এই বিষয়গুলো, এই তত্ত্বগত বিষয়গুলো আমাদের মধ্যে খুব ইনজেক্টেড হয়েছে। আমরা যারা একটু মূল বই পড়তাম, মূল কবিতা পড়তাম, ইংরেজি সাহিত্যের মধ্যেও দুই একটা আমি বলবো, লাঞ্ছন আমাদের সময় সবাই জানে যে লাঞ্ছনের ব্যাপারটা কি। আপনি যদি জিজ্ঞাসা করেন সবাই হাসাহাসি করবে লাঞ্ছনে ওই মহিলাকে নিয়ে, বুঝলেন? তো ওটা হিউমার হলেও খুব উন্নত মানের একটা কিন্তু হিউমার। শুধু তাই না, আমার মনে পড়ে যে আমাদের ইন্টারমিডিয়েটে যে কয়টা প্রবন্ধ এবং গল্প পাঠ্য ছিল সবগুলোই খুব মজার এবং ওয়াইজ ছিল, একটা বাদে, এবং সেটার নাম ছিল রিডিং ফর প্লেজার, বুঝছেন? এইটাকে এত বড় একটা রসিকতা মনে হতো
যে এইটার নাম হচ্ছে রিডিং ফর প্লেজার, যেটা পড়তে গেলে সবচেয়ে বিরক্ত লাগে। বাট প্লেজার আসবে এখান থেকে। হ্যাঁ, এর বাইরে যে কবিতাগুলো ছিল, গল্প, প্রবন্ধ, সবগুলি চমৎকার, আমরা খুব এনজয় করেছি এইচএসসি লেভেলটাতে। আর শিশুদের মনন তৈরিতে আমাদের সময়েও আপনি দেখবেন যে এটা কবির সুমন চট্টোপাধ্যায় খুব বলেন যে বিশ্বে এ ধরনের প্রতিভাবান মানুষ নেই, এটা হয়তো অন্যরা ওইভাবে খেয়াল করে না। এটা আমিও মনে করি। সেটি হলো সুকুমার রায়, তার আবল তাবল, হযবরল, এখান থেকে যেসব কবিতাগুলো থাকতো। আর আমার ক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা হলো যে আমার যিনি বড় চাচা ছিলেন, উনি আসলে ওই হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন, বুঝলেন? তো উনি খুব ভালো নাটক লিখতেন, কবিতা লিখতেন। তো ফলে মানে এই ভদ্রলোককে আমি যখন বড় হচ্ছি দেখেছি তখন উনি প্রৌঢ়। আর উনি এত আগের শিক্ষক যে মানে এলাকায় হেন লোক নাই যে তার ছাত্র না। মানে উনি বাড়িতে বেরিয়ে কোথাও বসলে ওই রাস্তা দিয়ে মানুষ সাইকেলে চলে যাবে, এটা ভাবাই যেত না। না, এটা ভাবাই যেত না। তো উনার খুব একটা অসাধারণ গুণ ছিল, সেটা হলো উনার হাতে লেখা, সে এক মানে গড গিফটেড, সেই কালির সেই হাতে লেখা। মানে আমার এই বয়সেও অনেকে মুরব্বীরা জিজ্ঞাসা করে বাড়ি গেলে, তোমার বড় চাচা সেই লেখা কি আছে? তোমাদের কাছে সংরক্ষণ আছে? সংরক্ষণ করা হয়েছে? তো উনি খুব নাটক লিখতেন। হ্যাঁ, তা ওইসব নাটক আমাদের বাড়ির উঠানে যত নাটক হয়েছে আমার ছোটকালে দেখা, তার 70% 80% হলো উনার লেখা। এবং 2-3 গ্রামের অভিনেতারা, তখন আমাদের থেকে ধরুন আমাদের থেকে 10 বছর 15 বছরের যারা বড়, তো সেটা একটা বিশাল ব্যাপার। থিয়েটার হতো আমাদের উঠানে, খুবই থিয়েটার হতো, কিন্তু স্ক্রিন টেনে দেওয়া যাওয়া, আমরা দূর থেকে দেখতাম, বসে দেখতাম। এই বিষয়গুলো ঘটেছে। আর খুব ফুটবল ক্রেজ ছিল তখন, খুব ফুটবল ক্রেজ, খুবই। তখন ক্রিকেট ক্রেজটা ওই রকম আসে নাই। তখন ক্রিকেট রেডিও কেন্দ্রিক, আমরা রেডিওতে শুনি। তাও কি ইডেন গার্ডেন্সে হলে, কলকাতা ইডেন গার্ডেন্সে হলে। আর কলকাতা বেতারের একটা ভয়ানক প্রভাব আমাদের অঞ্চলের মানুষের উপরে, কিন্তু পুরনোদের উপরে এখনো আছে। আপনি শুনলে অবাক হবেন, আমাদের ওখান থেকে কিন্তু ইন্ডিয়ান ওই কলকাতার এফএম শোনা যায় এখনো, এই মুহূর্তেও। আমি গেলেও অনেকে বলে যে ওদের এফএম আর আমাদের এফএম এ পার্থক্য আছে, কিন্তু তাই এটা কি ওই প্রেম? বলে না, ওই প্রেম না। আমার বন্ধুরা বলবো যে তুই তো থাকিস না, জানিস না। না রে, ওদের ব্যাপারটা একটু আলাদা। তার মানে তখন কলকাতা বেতারে আমি এমন এমন নাটক এখনো কিন্তু আমার মনে আছে, যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পা ফেলবো, সৈয়দ মোস্তফা সিরাজের মনা মরে গেল, এটা কোনোদিনও ভুলবো না। হ্যাঁ, তিমিরে অবগুণ্ঠিত, এটা আলফ্রেড টেনিসনের একটা কবিতার উপরে ছিল, একক অভিনয়ের। হ্যাঁ, তৃপ্তি মিত্রের একক অভিনয় ছিল তিমিরে অবগুণ্ঠিত। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মোনা ভানা, এগুলো আমরা 2-3 বার শুনেছি এবং মানে রিপিটেডলি এসছে। ফলে এই নাটক শোনার একটা খুব বড় কালচার ওই এরিয়ার মানুষজনের ছিল। অর্থাৎ আজকে যে নাটকটা রাত্রে 8:30টায় হতো, আগামীকাল নিশ্চিতভাবেই আপনার চায়ের দোকানে এই গল্পটা হতো যে হামিদ, কাল রাতে নাটকটা শুনছিলি নাকি? আপনি তো বললেন না, তো মিস করিস। তোরা কি মিসটা করেছিস? আরে কালকে সৌম্য মিত্রের ওই নাটকটা গেছে। আপনি খুব আফসোস করলেন। তখন ওই অল্প শিক্ষিত লোকটি, ওই চায়ের দোকানদার, আপনাকে এত সুন্দরভাবে বর্ণনা করতো, এটা আমারই ঘটেছে, যে আমি তো নাটকটা কাল শুনেছি। আমি বললাম না তো। বললো যে রিপ্রোডিউস, রাইট। এবং এত ভালো বলতে পারতো। হ্যাঁ, তো ওই আরেকটা ব্যাপার আছে, আপনাকে একদিন বললাম না যে আমার ইউনিয়ন পরিষদের 60 থেকে অন্তত 50 থেকে 60% এখন যারা অধিবাসী, তারা ইন্ডিয়ান মুসলিম আমার ইউনিয়ন পরিষদে। তো ফলে সেই বিষয়টাও হয়তো একটা কাজ তাদের মধ্যে করে, একটা ব্যাপার তো থাকেই, রুটের প্রতি যে ব্যাপার। তবে কলকাতা, এটা একটা গবেষণারই বিষয় যে কলকাতা বেতার আমাদের এইসব অঞ্চলের বর্ডার বেল্টের মানুষের মনন গঠনে কি ভূমিকা রেখেছে, ব্যাপক ভূমিকা রেখেছে। মানে কি আপনি ভাবতেই পারেন না। আমার মনে আছে যে রোববার রাত 8:30টায় নাটক হতো, আমাদের উঠানে সারা গ্রামের অর্ধেক লোক এসে বসে থাকতো। রেডিও তো বেশি নাই, মানে রেডিওটা তো ওইখানে, তো আমাদের ওই উঠানে, আমাদের কিন্তু বাড়ির মধ্যে বাজতো না, আমাদের শুনতে হলে ওই একটু পিছনে দাঁড়িয়ে টাড়িয়ে বসে টসে শুনতে হতো। শোনেন না, আমার শৈশবে তো রেডিওর প্রভাব অনেক বেশি ছিল। হ্যাঁ, অনেক বেশি। আমার বাড়ি যেহেতু নাটোরে, তো রাজশাহী বেতার স্বাভাবিক শুনতাম, তবে মাঝে মধ্যে খুলনা বেতার খুব ভালো শোনা যেত। খুব জনপ্রিয় ছিল তো খুলনা তখন।
খুলনা বেতারের বেশ কিছু অনুষ্ঠান তাদের শোনা গল্প থেকে নাটক, এটা ওটা খুব জনপ্রিয় ছিল। জি। তো সেই সময় আমরা বিশেষত রেডিওর বাইরে বিশেষ দিবসগুলোতে নাটক হতো, বিশেষত স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, এই দিবসগুলোতে যে নাটক হতো, আমাদের গ্রামের, পাশের গ্রামের তারা অ্যাক্টিং করত এবং ওইগুলো একেবারে হৃদয়ে গেঁথে যেত। হ্যাঁ, এবং ওই মানুষগুলিকে ওই ক্যারেক্টার দিয়েই আমরা মনে রাখতাম। আর বিশেষত পূজার সময়, দুর্গা পূজার সময় দেখা যেত মণ্ডপের পাশেই আরেকটা স্টেজ করে ওখানে এলাকার, মানে আমি যে জায়গায় বিস্মিত হতাম যে মানুষটাকে আমি হয়তো চিনি, একজন দোকানদার, মুদি দোকানদার, কিন্তু সে রাজার পাঠ করতেছে, একেবারে তাকে হ্যাঁ, সে রিয়েলি রাজা। এই জিনিসগুলো আমাকে খুব বিস্মিত করতো যে এই মানুষটা এই চর্চাটা করে কখন, আর সেই স্টেজে গিয়ে তখন না রিহার্সেল হতো, আমি বলি তখন রিহার্সেল ব্যাপারটা ছিল। আমিও দেখেছি যে ওখানে দিনে হতো, রাতে হতো, আমাদের ওটা করতো, রিহার্সেল করতো, মানে নট লাইটেড দিয়ে, আচ্ছা হ্যাসাক লাইট দিয়ে হতো, তো রিহার্সেল করতো, ওরা রিহার্সেল করতো। এবং প্রসঙ্গক্রমে আপনাকে বলি যে আমাদের একটা ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এই যে আমাদের মননশীলতার বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, এর মধ্যে ইথিক্স ব্যাপারটা যে এইভাবে ইনজেক্টেড হয়েছে। আমি কিন্তু ছোটকালে সামান্য ক্ষতি পড়েছি কবিগুরুর, এবং আপনি একটু ব্যক্তিগতভাবে জানেন যে আমি অনেক বেশি, মানে আই এম ভেরি মাচ ইন্ডালগিন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছোটকালে তার সেই পড়েছি যে উনার সামান্য ক্ষতি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে, তখন আমি যখন রেডিওর স্ক্রিপ্ট রাইটার, তখন কিন্তু আমি এই সামান্য ক্ষতি কিন্তু কবিতা, আমি কিন্তু সেটার একটি আমি গল্প থেকে নাটক করছিলাম, এবং ওরা গল্প থেকে নাটকে এই সামান্য ক্ষতিটা করেছিল, যদিও এটা কবিতা, কিন্তু অনুষ্ঠানটার নাম তো কবিতা থেকে নাটক না, ওই যে আধা ঘন্টার হতো এই নাটকগুলো। কিন্তু ওইখানে আমার খুব ছোটকাল স্পর্শ করেছিল যে ব্যাপারটা, সেটা হলো যে কবিগুরু এই সামান্য ক্ষতিতে যে শেষ পরিণতিটা দেখিয়েছিলেন, যে বিচারটি, যে রাজা তার স্ত্রীকে বললেন যে তুমি তো এই মানে দরিদ্র প্রজাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে তোমার মানে রানী তার সখীদের নিয়ে বাইরে গেছে তার মাঘ মাসে, এবং সে কোথাও স্নান করছে, তার শীত লেগেছে, তখন ওই পাশে এই দরিদ্র কুঠির সব সে আগুন দিয়ে দেয়, দিতে বলে তার প্রহরীদের দিয়ে, সেইখানে সে আগুন তাপ নেয়, ফেরত আসে, তখন তখন সে দরিদ্ররা আবার রাজার কাছে বিচার দিতে আসে। তো বিচার দিতে আসলে তখন রাজা যে বিচারটি করেন, সেই বিচারটি ছিল কিন্তু এমন যে তুমি এখন ভিখারিনী বেশে ততদিন পর্যন্ত এই রাজপ্রাসাদে ফিরবে না যতদিন ভিখারিনী বেশে ভিক্ষা করে এই কুটিরগুলো তৈরি করে না দিতে পারছো। যেদিন এটা সম্পন্ন করতে পারবে তখন আবার রাজরানী বেশে এই রাজপ্রাসাদে ফেরত আসবে। এই যে ইথিক্যাল ব্যাপারগুলো, এই যে ন্যায় বিচার, এটা তখন কিন্তু আমরা পরিচিত, জি, কিন্তু এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে, খেয়াল করুন, এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একেবারে বীজ আকারে গেঁথে গেছে। আমি এখনো অনেকের বলি, মানে আমার প্রাইমারি স্যার বা হাই স্কুলের স্যারদের সাথে আমার গল্প, আমার হাই স্কুলের স্যার কিন্তু এখন আছেন, গল্প হয় যে দেখেন যে কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, উনি কবিতার শেষ লাইন লিখেছিলেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে পরে রাত হবে তবে। আপনারা এটা লিঙ্ক করলেন আসলে সকালে ঘুম থেকে ওঠা, কিন্তু আমি এই বয়সে এসে বুঝলাম যিনি আসলে বুঝাতে চাইলেন যে আসলে একটি দেশকে স্বাধীন করতে হলে আমাদের জাগতে হবে। আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে একটি দেশ স্বাধীন হবে কি করে? কারণ ওনার মূল সত্তাটি তো বিদ্রোহী সত্তা, কিন্তু উনি খুব ছোটদের জন্যও এই কবিতার শেষ 2 লাইন কিন্তু লিখেছেন ওইভাবে যে আমরা জাগলেই তবে রাত হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আপনার ব্যক্তিত্বের যে বিকাশ, আপনার তো অজান্তে আপনার মধ্যে সেইগুলো কিন্তু এটা অজান্তে হবে। সিমিলার হচ্ছে ফারুক আহমেদের পাঞ্জেরি, হ্যাঁ, এইটা আর ওইটা একই, এই শেষ লাইন, এবং পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি, তাই না? এটা খুবই বিখ্যাত একটা বিষয়, রাত পোহাবার কত দেরি, খুব বিখ্যাত বিষয়। কিংবা আমরা তখন গেটিসবার্গ অ্যাড্রেস আমাদের প্রথম ছিল আব্রাহাম লিঙ্কনের,
হুম হুম। প্রবন্ধ দেখেন ওই বয়সেও কিন্তু এই প্রবন্ধ খুব হার্ড ইংলিশ ছিল। ওই হ্যাঁ সময় হ্যাঁ, দেখো ইংলিশ হজম করা খুব কঠিন ছিল। আমরা ওনার মুখস্থ করতাম। সেই, হ্যাঁ, ঐতিহাসিক সেই বক্তৃতা, এটা আমাদের জন্য ডাইজেস্ট করা আসলে কঠিন। বাট দিয়ে গেট ইট রেখে ভালো ডান। করেছিল কিন্তু শোনেন, তারপরেও আমরা এখন বুঝি এগুলো কেন দেওয়া হয়েছে। মানে জি জি কোন জি। ক্লাসে কোন কবিতা থাকবে, কোন ক্লাসে হুম, কোন গল্প থাকবে, এর যেটা সায়েন্স আছে সেটা আমি অনেক পরবর্তীকালে বুঝলাম যখন প্যাডাগোগিতে আসলাম, জি জি জি। যে এটা রাইট। কেন ক্লাস 2 তে এটা রাখতে হয়, কেন ক্লাস 6 এ হুম এটা রাখতে হয়, তাই না? হুম। যেমন ট্রু। একটি উপন্যাস বাংলাদেশে আছে, এটা আমার খুব খারাপ লাগে। আপনি এই প্রজন্মের কাউকেই পড়তে দেখবেন না, কেউ নামই হয়তো জানে না। আমি আপনাকে বলি আজকে, জি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই উপন্যাসটি পড়েছি কিন্তু। সেটি আনোয়ার পাশা, উনি জি। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। আমার হুম যদি হুম। স্মৃতি বিভ্রাট না হয়, তার একটি জি। উপন্যাস আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপরে, রাইফেল, রুটি, আওরাত। হ্যাঁ হ্যাঁ, এটা ইউ পড়েছি কান্ট আমরা। বিলিভ, আমি বলি এই যে হুম আমাদের এখানে বিদেশি অমুক পড়ে, তমক পড়ে, হুম অমক পড়ে। আমি ভুলতে পারি না যে কি কি অসাধারণ সৃষ্টি রাইফেল, হুম হুম রুটি, হুম। আওরাত। কিন্তু কেউ পড়ে দেখলো না। বইটির না এটা, বাজারে কারো কাছে নেই। না আপনি খুশি হবেন, সেটা হলো আমাদের সময়ে এই এসএসসিতে দুটো অপশন ছিল। তার একটা ছিল রাইফেল রুটি আওরাত। তো ওকে, আমাদের থ্যাংক স্কুলে ইউ। এটা পড়ানো হয়েছিল। আমাদের আচ্ছা। স্কুলে এটা এসএসসি লেভেলে আমরা পড়েছিলাম। হ্যাঁ? রাইফেল, রুটি, আওরাত আমাদের ওই সময় যারা পাস করছে বিএ পড়তো না, হুম, হুম। তাদের প্রবন্ধ ছিল। তাদের উপন্যাসে এটা ছিল রাইফেল, রুটি, আওরাত। আমি ওইভাবেই কিন্তু পাস কোর্সে পড়তেন এমন জি, জি। একজনের কাছ থেকে আমি নিয়ে হুম, ১ম এটা পড়ি। তো এটা হুম, অসাধারণ সৃষ্টি। এমনি আটুই ফাল্গুন পড়েছে কিংবা হুম, মুনীর হুম। চৌধুরীর কবর পড়েছে, এটা ওটা আলাদা। জি। কিন্তু রাইফেল, রুটি, আওরাত আ হুম, যারা পড়েছে তাদের মননে স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটি খুব অসাধারণভাবে গেঁথে গেছে। ট্রু, ট্রু। হ্যাঁ? আরেকটা বিষয়ে আপনার মুগ্ধতা আছে, এই যে ছবিটা। না, এটা তো ওই যে বললাম মুজতবা আলীর যে পান্ডিত্য, মানে বেশি বয়সে হুম। এসে আপনার মনের উপরে যিনি একটা, যেটাকে আমরা অভিঘাত বলি, যে ট্রু। যে অভিঘাত কেউ দিতে পারবে। হুম, এখানে এটা ঘটেছে যে এটা তো ৮০ দশকের শেষের দিকে এটা ১ম আ হুম, পাবলিশড হয়। উনি হুম, কোনো একটি সাপ্তাহিক এটা লিখতেন। হুম। সম্ভবত বিচিত্রায় লিখতেন অথবা রোববারে লিখতেন। আ এই নামে হ্যাঁ, লিখতেন কিন্তু। হ্যাঁ, ১ম এ প্রকাশের ধারাবাহিক, হ্যাঁ, হ্যাঁ, ধারাবাহিক ছিল ধারাবাহিক। এটা। হুম। কিন্তু হ্যাঁ, বিপুল জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথেই মানে বইটি একেবারে শেষ হওয়ার সাথে সাথেই চলে আসে। কিন্তু তখন এবং আমরা এখানে ২ খণ্ড কিন্তু একসাথে আছে। এই যে হ্যাঁ, কাভারটা ২ হ্যাঁ, খণ্ড হ্যাঁ, এটা একসাথে। একসাথেই একসাথেই পাওয়া যায়। এই যে সব হুম, এই বইটি একসাথেই পাওয়া যায়। আর বইটার দামও হুম, কিন্তু অনেক কম। একটা ভালো করেছে। হুম। এই বইটার দাম রাইট। খুবই কম। আমি বলব এই বইটি আমি একবার কোন একজন ফরেন বাংলাদেশীর সাথে আলাপ করেছিলাম যে, "এই সিনেমাটি হলিউড করতে পারে না?" মানে কেউ হুম, তা বলছে, "পারলে ওরাই পারবে।" কারণ এইটি তো আর কেউ এটাকে সিনেমা করতে পারবে না। হুম, হুম, ইভেন এটি আ বাংলা ভাষাভাষীরাও বাংলা ভাষায় এটা সিনেমা করার মতো যোগ্যতম লোকের অভাব আছে। মানে আমার খুব হুম, আকাঙ্খা ছিল যে আমরা বেঁচে থাকাকালে এটা যদি ফিল্ম করে তাহলে হুম, মানুষ দেখতে পারবে প্রদোষে প্রাকৃতজন। হুম, হুম। মানে তার রূপটা জানা। তো এটা জি। কিন্তু আমরা ইউনিভার্সিটি লাইফে পড়েছি। কিন্তু আপনাকে আমি রিয়েল বলব, আমি এই বিষয়টি উনার মধ্যে ব্যাপকভাবে আমি উনাকে নিয়ে চর্চা করেছি ২০০০ সালের পরে। এবং ওকে। প্রদোষে প্রাকৃতজন কিন্তু সব রিডারের জন্য না, সেটাও আমি বলি। হুম, হুম। ট্রু, ট্রু। মানে হ্যাঁ, সব রিডারের জন্য না এই কারণে যে অনেক বই এমন আছে মুজতবা আলী সবার জন্য না। যেমন আমি বলি হুম, সৈয়দ মুজতবা আলী সবার জন্য না। কবিগুরুর যে দেখবেন উনার ছোট গল্প যে পরিমাণ আমরা জানি, উনার উপন্যাস হুম, কিন্তু কেউই তেমন হাতই দেয় না। তাই না? কেন দেয় না? কারণ হলো হুম, সেগুলো বুঝবার জন্যে যে ধরনের ক্যাপাসিটেড হওয়া দরকার। হুম, আর শওকত আলীর এটা যেহেতু ইতিহাস নির্ভর, কিন্তু হুম, ফলে গৌতম বুদ্ধের সময়কাল সম্পর্কে ব্যাপক ধারণা না থাকলে হুম, একদম মানে বৌদ্ধ জাতক থেকে শুরু করে আপনি একেবারে বাংলা ভাষার যে বিবর্তন, হ্যাঁ? হুম, এই যে হুম, আপনি সংস্কৃত, এই যে পালি, হ্যাঁ? প্রাকৃত, মানে এই হুম। ইতিহাসটি যারা জানে তারা এই বই পড়লে যে আনন্দ পাবেন, এমনি পড়ে সেই আনন্দ পাবেন না। মানে আপনার এবং রূপটা কি? হ্যাঁ, রাইট। ইতিহাসটা কি আমার? ওই সময়কে ভিজুয়ালাইজ করার যোগ্যতা।
হ্যাঁ, মানে এইটা লাগবে। একটু লিঙ্ক করার লাগবে, মানে ক্যাপাসিটি লাগবে যিনি পাঠক। খুব বেশি আমি রাইট। বলব না, একটু লিঙ্ক। আর এবং এবং ভিজুয়ালাইজ শব্দ যেটা বললেন আপনি, আমি একটু হুম, বলি হুম। হামিদ ভাই, ভিজুয়ালাইজ যেটা বললেন, আমি শওকত আলী হলে এই বই লেখার পর আমি আর কোনো কিছু লিখতাম না। কারণ এই প্রশ্নটি আচ্ছা। উনাকে করাও হয়েছিল যে আপনি আবার কেন লিখলেন? কারণ এটা হুম, একটা হুম। এমন অসাধারণ ঘটনা উনি ঘটিয়ে ফেলেছেন। কিছু, কিছু ঘটনা মিরাক্কেল কিন্তু। হ্যাঁ, এত না, অসাধারণ ঘটনা উনি ঘটিয়ে ফেলেছেন এই ঘটনাটার। এরপরে লেখা এসছে, নো ডাউট। আ আমি ভালো, ভালো আ- লেখাই এসছে আমি বলব। আ- আমি এটা বলার কারণটা হচ্ছে যে আমি যে কোনো লেখা পড়তে গেলে আমার পরিচিত কোনো না কোনো জায়গার সাথে এটা মিলে যায়। তো ওই লেখাটা পড়তে গিয়েও আমি এসএসসি লেভেলে আমার দয়রামপুরে হেড স্যারের বাসায় থাকতাম, কাদিরাবাদ গ্র্যান্ড পাবলিক স্কুলে। তো প্রতিদিন আমরা বড়াল নদীতে গোসল করতে যেতাম। হ্যাঁ, তো যেটা আপনার সেই সেই নদীর ধারে গাছের সারি ছিল। তা আমি ওই বর্ণনাটা পড়ার সময় আমি মনে করছিলাম যে ঠিক ওই নদীর ধারে এই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে, এবং আমি ভিজুয়ালাইজ করতে পারছিলাম আপনি ক্যারেক্টার কানেক্ট গুলো। করতে পেরেছেন। রাইট। আর উনার আমি বলি উনার প্লটটা কিন্তু পাহাড়পুর কেন্দ্রিক। জি, ফলে জি। আপনি খুব দূরে না। আপনি নাটোরের যেখানে, মানে হ্যাঁ। উনি যে সময়ে যে জনপদ নিয়ে কাজটি করেছেন, আপনি শুনলে অবাক হবেন যে উনি একবার, মানে টেবিল টকে, আমার আপনার যেমন আউট অফ ক্যামেরা গল্প হয়, উনি হুম, টেবিল টকে আমার কাজিনকে বলছিলেন যে আ সে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটি ডিপার্টমেন্টের এখন সহযোগী হুম, হুম, অধ্যাপক। তো সে, উনি তাকে বলছিলেন যে, "শোনো, এই বই লেখার আগে ২০ বছর ধরে আমি শুধু প্রস্তুতি নিয়েছি। আমি ঢাকা থেকে ৪৭ বার শুধু পাহাড়পুরে গেছি। সেই ভাঙা হ্যাঁ, বাসে।" হ্যাঁ। জি, জি, শোনেন, আমি তখন পড়েছি। ওই এসি বাস-টাস এসব না। তো আগে তাকে মানে উনি পুরো ব্যাপারটি এমনভাবে ভিজুয়ালাইজ নিজে করেছেন। হুম, এবং হুম, হুম। আপনি যদি আরেকটি বই পড়েন, কলকাতাতে বাণী বসুর 'মৈত্রেয় জাতক' বলে একটি বই আছে। জি, আমি আমি পড়েছি। পরে দেখেছি, হ্যাঁ, সেটাও প্রায় ধরুন ৫০০ আমার অনেক বড় কালেকশনে বই। আছে। 'মৈত্রেয় হুম, জাতক' অনেক বড় বই। জি। তা সেটা কিন্তু আমি পড়ে বুঝেছি, যদিও বাণী বসুর সাথে আমার কখনো দেখা হয় নাই বা কথা হয় নাই। হুম, আমি হুম। পড়তে যেয়ে বুঝেছি যে উনি আ শওকত আলী দ্বারা ইনফ্লুয়েন্স না হলেও ঐরকম ভাবে একটা সময়কালকে হুম, বাঁধবার চেষ্টা হুম। করেছেন, এবং জি, উনিও অনেক পরিশ্রম করেছেন। আমি যতটুকু জানি উনি ইংরেজি সাহিত্যের ছাত্রী। জি, জি। তারপরেও উনি ইংরেজি সাহিত্যের ছাত্রী না, উনি ইংরেজি সাহিত্য পড়ান। ইংরেজি শিক্ষক, শিক্ষক বাণী শিক্ষক। বসু। হ্যাঁ, জি, এবং জি। বিশ্ববিদ্যালয়েরই কোন একটি ইউনিভার্সিটির কলকাতার, হুম, মানে ওয়েস্ট বেঙ্গলের। তো উনার ওই বইটিও পড়তে যেয়ে আমি দেখেছি যে উনি ইতিহাসের উপরে কি পরিমাণ দখল নিয়েছেন, তারপরে তো হুম। কাজটি করেছেন। ট্রু, যেমন ট্রু। সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো'। হুম। তার তো আগে ইতিহাসের উপরে ওই দখলটি নিতে হয়েছে, তাই না? ওই সময়কে ধরতে পারা, এটা হচ্ছে হ্যাঁ, মোস্ট ইম্পোর্টেন্ট। কারণ 'প্রথম আলোর' এই পিরিয়ড নিয়ে, বেঙ্গল রেনেসা হুম, নামেই বই আছে। হুম, হুম। বাংলার নবযুগ। আমরা কিন্তু ট্রু। বিনয় ঘোষের পড়েছি ছাত্র জীবনে বাংলার নবযুগ। আমার মনে পড়ল এখন। এক্ষেত্রে অনেক। ভাই, হ্যাঁ, আমি একটু কানেক্ট করি। অনেকেই বলে যে হুমায়ুন আহমেদ জাস্ট সস্তা বা পানসে লেখা লিখে গেছেন। এক্ষেত্রে আমি বলবো যে তার মধ্যাহ্ন, এই উপন্যাসটা যদি কেউ পড়ে তাহলে হ্যাঁ, বোঝা যাবে, আমার পড়া তো আমি পড়েছি। হ্যাঁ, মধ্যাহ্ন। যে মধ্যাহ্নতে উনি কিন্তু ওই যে দেশভাগের প্রেক্ষাপট, তার পূর্ববর্তীকালে, হ্যাঁ, রিলিজিয়াস যে কনফ্লিক্ট, সোসাইটিতে ডমিনেশন, এই জিনিসটাকে এত দারুণভাবে উপস্থাপন করেছেন হুম। যে ওই ওই উপন্যাসটা পড়লে মনে হয় যে না, উনি ভিন্ন কিছু হাতে নিলে সেটাও সাকসেসফুলি শেষ করতে পারতেন। হ্যাঁ। না, তারপরেও উনার একটা শরৎচন্দ্রের পরে আপনি তো অস্বীকার করতে পারেন না। হুম। শরৎচন্দ্রের পরে তরুণদের পাঠক। পাঠকে রূপান্তরিত করার ক্ষেত্রে জি। আপনি ইমদাদুল হক মিলন আর আ হুমায়ূন আহমেদকে ফেলে দিতে পারেন না। ট্রু, ট্রু। শরৎচন্দ্রের পরে হুম। তরুণদেরকে এত মানে বইয়ের মধ্যে কেউ ইনভলভ করে নাই। হ্যাঁ। অতএব বইটা ই তো যারা বলে, না ইভেন বুঝে বলে। হ্যাঁ। ইভেন আজকেও একজন প্রকাশকের সাথে আমার কথা হচ্ছিল। তো উনি বলছিলেন যে, "স্যার, হুমায়ূন আহমেদ এস্টাবলিশ হওয়ার আগেই ইমদাদুল হক মিলন একটা গোষ্ঠীকে এমনভাবে ধরে ফেলে
হ্যাঁ, যে হ্যাঁ, বই শিওর। বই আমরাই পড়ার আমরাই পড়েছি। আমরাই হ্যাঁ, পড়েছি তো উনাকে। বই পড়ার নেশাটা শুরু করে ইমদাদুল হক মিলন, যেটাকে গতিশীল করে মিলনই শুরু হুমায়ুন করেন। আহমেদ। হ্যাঁ, 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 মিলনই শুরু করেন কিন্তু নো ডাউট। হুম, ইমদাদুল হক মিলন সাহেবের অনেক এই ক্ষেত্রে তার বিরাট ভূমিকা আছে, বললে তো হবে না। এবং শোনেন, সিরিয়াস পাঠক, সিরিয়াস বই, এটা সব পৃথিবীর সব জায়গাতেই এটা একটা আলাদা শ্রেণী থাকে। জি, কিন্তু আপনি একেবারে, আমরা যেটা একেবারেই, মানে আমি ওই আম আদমি শব্দটা বলতে চাই না। সব মানুষই মানুষ। তো হুম, ফলে আপনি তো হাটিমাটিম দিয়েই শুরু করবেন, তাই না? ট্রু, আবার আপনিই কিন্তু একেবারে সবশেষে এসে ওই যেমন বললাম যে কাজী সাহেবের যে আ হুম, ওই যে গানের কথা আপনাকে বললাম, হ্যাঁ? জি, জি, যে হুম, হ্যাঁ, এই গান আমার খুব প্রিয়। তার মানে আপনি ওই বয়সে এসে ওই, আমার তো আর শৈশবে ওই গান তো আমি বাজলে রেডিও বন্ধ করে দিতাম। শোনেন, হ্যাঁ, শৈশবে ওই গান আমি কিন্তু আমার খুব কৈশোরে, যেহেতু কলকাতা বেতার কেন্দ্রিক ছিলাম আমরা। আমি কলকাতায় একটা গান শুনতাম। আ সেটা ধনঞ্জয় ভট্টাচার্য গেতেন। খুব বিখ্যাত পণ্ডিত ধনঞ্জয় ভট্টাচার্য। সঙ্গীত পণ্ডিত, বিশেষজ্ঞ, বিশারদ। হুম, হুম, আ "এখন সকাল রাতের চেয়েও অন্ধকার।" এটা গানের ১ম লাইনটা আমি আপনাকে বললাম। জি, তা আমি ভেবে পেতাম না, তখন কিন্তু আমার ভাববারই বয়স হয় নাই। এ হুম, গানটার লাইনটা এরকম কেন? "এখন সকাল রাতের চেয়েও অন্ধকার।" হুম, পরের দুটো লাইন আমার এই মুহূর্তে মনে নেই, খুব লিঙ্ক করা। আমি হুম, ইদানিং কালে পশ্চিম বাংলার নকশালবাড়ি আন্দোলন নিয়ে যখন পড়াশোনা, অথবা সমরেশ মজুমদার যখন কালবেলা আনলেন, কালপুরুষ আনলেন, তাই না? এবং এটা জি, নিয়ে যখন ফিল্ম হয়েছে, এবং আমি ব্যাপক এই নকশালবাড়ি আন্দোলন নিয়ে ব্যাপক আলোচনা করেছেন কিন্তু মিস্টার আ সুমন আ চট্টোপাধ্যায়, কবির সুমন। আম আমি কি পরের উনি ২ লাইন বলবো আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে লিঙ্ক হয়ে এ যাবে। হ্যাঁ, "এখন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কি এ কি? সূর্য নাকি স্বপনের চিতা? হ্যাঁ, ও কি পাখির কুজন নাকি হাহাকার? নাকি হাহাকার। এই যে, ও কি সূর্য নাকি আ স্বপনের চিতা, স্বপনের চিতা, ও কি ও কি পাখির কুজন পাখির নাকি কুজন হাহাকার। নাকি হাহাকার। হাহাকার?" হ্যাঁ। হুম, নকশালবাড়ি আন্দোলনের সময় প্রতিদিনই ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণ তরুণ ওই যে আত্মাহুতি দিয়েছে, জি, যাদেরই দিয়ে হোক মারা গেছেন। হুম, প্রতিদিনই যে ঘটনাটি ঘটতো, তার ফলে আ ওয়েস্ট বেঙ্গলে যে আনরেস্ট সিচুয়েশনটা হয়, এবং হুম, তার প্রতিফলনটা হলো এই গান। হুম, তো হুম, প্রতিদিনই যে সকাল হয়, উনি যিনি গীতিকার, যিনি সুরকার, যিনি শিল্পী, তাদের কাছে মনে হয়েছে সেই প্রতিদিন যে সকাল হচ্ছে সেটি আরো একটি অন্ধকার রাতের মতো। হুম, সেটা কোনো দিনের বার্তা নিয়ে আসে না। হুম, তো আমি পরে, মানে আমি পরে তাও কি পরে আপনি শুনলে অবাক হবেন। ধরেন ২-৪ বছর হলো। এর মধ্যে কিন্তু এই গানটা আমি ওই জায়গায় লিঙ্ক করতে পেরেছি। ২-৪ বছর জি, হলো। খুব অনেক আগে হুম, না কিন্তু। তাও কবির সুমন একটা আলোচনায় বলার ফলে। বললাম, ও হুম, আচ্ছা, হ্যাঁ, ওই গানটা তো আমি খুব শুনেছি। তাহলে এই গানটা নকশালবাড়ি আন্দোলনের সময় ওয়েস্ট বেঙ্গলে যে বহু তরুণ মারা গেছে। বহু তরুণ। হুম। এখন না যেমন আমাদের এক্ষেত্রে দেশে বলা হয়, এক্ষেত্রে আমার মনে পড়ছে যে মিঠুন চক্রবর্তী যে 'নকশাল' হ্যাঁ, মুভিটা হ্যাঁ, করেছেন, হ্যাঁ। ওই হ্যাঁ, সে মুভিটা নিজেও তো দেখলে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ, তো নিজে, বুঝা এটা তো যায়। তার ব্যক্তি জীবনের সাথে জড়িত। মানে ব্যাপারটা তো উনার ব্যক্তি জীবনের সাথেই জড়িত। তো এবং যাই নকশাল মুভিটাতে আসলে খুবই নিষ্ঠুর বাস্তবতা দেখানো হয়েছে যে তরুণ বয়সে আবেগে একটা পথকে বেছে নেয়ার পরে শেষে জীবনকে টেনে নেয়ার স্বার্থে কম্প্রোমাইজ করতে একটা মানুষ কতটা নামতে হয়, কতটা ছাড় দিতে হয় এবং জীবন মৃত হয়ে টিকে থাকতে হয়। এইটাই আসলে শো করেছে। হুম, হ্যাঁ, আপনি কালপুরুষ, এই যে কালপুরুষ আমাদের যে সমরেশ মজুমদারের, জি। এই নামেই তো সিনেমাটা আছে। ওইখানে হুম, হুম, কিন্তু। নায়ক জি। তো নিখিলেশ, আমার নায়িকার নাম ভুলে গেলাম। সেই নায়িকা হুম, নিয়েও তো বহু প্রশ্ন, হুম, হুম, নিখিলেশ আর তাকে নিয়ে। তো আপনি সেটা দেখলেও বুঝবেন, একটা কথা কিন্তু সত্য যে অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছে বলে আমরা কিন্তু এখন আরামে আছি। যতটুকু আরামেই থাকি না কেন। ট্রু, ট্রু। এবং তা এই তো কথাটা বটে। আমি অনেক সময়, হ্যাঁ, অনেক সময় বলি কাউকে যে দেখেন, অনেক মানুষ রাতে ঘুমায় না। এ কারণেই কিন্তু আমি আপনি হুম। রাতে ঘুমাতে পারি। সেটা আপনার বাড়ির দারোয়ান হতে পারে। সেটা আমাদের রাতে যে পুলিশ বাহিনী পাহারা দেয় তারা হতে পারেন। কারণ না কিছু এক্ষেত্রে মানুষ ঘুমায়। রাইট। আমি মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে বলি। একটা খুব বিখ্যাত হোটেল চেইন
আমি নামটা না বলি, তারা হার্ভার্ড বিজনেস রিভিউ এর একটা ফুল পেজ বিজ্ঞাপন দেয়। সেই ফুল পেজের পেছনে প্রচ্ছন্নভাবে তাদের হোটেলের একটা ছবি, আর সেখানে মূল মেসেজটা হচ্ছে আমাদের ২৫০০ কর্মী ঘুমায় না আপনার ঘুমকে তৃপ্তিদায়ক করার জন্য। ঠিকই তো, এই মেসেজটা। হ্যাঁ, ব্যাপারটা ঘটেছে কেমন আপনাকে বলি যে মোটামুটি একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের, মোটামুটি বলছে এই কারণে যে ওনারা খুব ওই পত্র পত্রিকায় আসা লোক না, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো তিনি একদিন আমার পাশে বসে বলছেন যে আমি রোমান এরকম কালকে রাতে বা পরশু রাতে এই কাজের জন্য সারা রাতে ঘুমাতে পারলাম না। ওনার বয়স ধরুন আমার থেকে ১০ বছর বড়, আরো হবে। আমার পাশে এক মহিলা বসেছিলেন, তো তিনি হঠাৎ বলেন, স্যার আপনি তো প্রায় প্রায় বলেন রাতে ঘুমান না, কি জানি আপনি যা বলছেন ঠিক কিনা। ঠিক এইভাবে শোনেন। আমি পরে ওনাকে একাকি পেয়েছি, পেয়ে আমি তখন কিন্তু একটা উত্তর দিয়েছি, ওই ভদ্রলোক উত্তর দেন নাই। আমি বললাম দেখেন, পরিবেশটা হালকা করার জন্য আমি বললাম যে দেখুন আপনি তো স্যারকে এই প্রশ্নটি করছেন, কিন্তু আমি আপনাকে বলি ওনারা ঘুমান না বলেই আমরা কিন্তু ঘুমাই। মানে পৃথিবীতে কিছু মানুষ ঘুমায় না, এই কারণেই কিন্তু অনেক মানুষ খুব আরামে ঘুমান। আমি বললাম অতএব ওনার এই ৭২ বছর বয়সে উনি যেটা বলছেন এটাকে নেগলেক্টেড ভাবার কোনো কারণ নেই, এটা কিন্তু ঠিক। আমরা যে আলোচনাটা করছিলাম, আমি যদি ওই দিকে একটু যাই, এই জায়গায় রেখে এই যে ভদ্রলোকের কথাটা আপনাকে আমি বললাম যে যিনি এখনো ৭২-৭৩ বছর বয়সে রাতে না ঘুমিয়ে কাজ করেন, এটা তার কিন্তু করার কোনো দায়ী নেই, তার এই রাত জাগার কোনো দায়ী নেই, কিন্তু উনি আমাদেরও ১০-১৫ বছর আগের প্রজন্ম। এই কারণেই ওই যে তারা তো ৬০-এর দশকের না, তারা ৫০-এর দশকের, ফলে এই যে স্যাক্রিফাইসিং যে অ্যাটিটিউড, সেটা আমাদের সময় আর একটু কমে গেছে, তাদের আরো অনেক হাই ছিল। কারণ রুশ বিপ্লবের পরে উপমহাদেশে সেই ধাওয়া করেছে, পুরা বাম আন্দোলনের লোকজন ছিলেন ওইসব ভদ্রলোক। ফলে তাদের কাছে কি জানেন, তারা খুব সেলফ সেন্টার্ড ছিলেন না, তারা ছিলেন খুব সোসাইটি সেন্ট্রিক। তারপরে তাদের মাথার মধ্যে সোসাইটি ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন টু সেলফ। পরবর্তীকালে আমরা কিছুটা ক্যারি আউট করেছি, ৮০-৯০ দশকে এসে আপনার প্যাটার্নটা ভেঙে গেছে, মানে ওয়ার্ল্ড সিস্টেম যেটাকে বলি আমরা। আপনাকে একদিন বললাম যে এইটা আমি ব্যাখ্যা করি এইভাবে, সেটা হচ্ছে যে আমেরিকান ডমিনেশন আসলে আমাদের ভোগবাদী করে তুলেছে, এবং আমরা প্রত্যেকেই জিততে চাচ্ছি, প্রত্যেকে লাভবান হতে চাচ্ছি, ফলে আমরা অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি এবং চারপাশে তাকানোর সময় বা সুযোগ থাকছে না, ইভেন এই বোধটাও কাজ করছে না। এটা আমার ব্যাখ্যা আর কি। হ্যাঁ, ওটা তো বললাম যে চেঞ্জটা হয়েছে, কিন্তু আরো ভালোর দিকে আমি বলবো না, চেঞ্জটি হয়েছে একটা নন কম্পিটিটিভ এরিয়া থেকে হাইলি কম্পিটিটিভ একটা অ্যাটিটিউডের দিকে। এই যে ট্রান্সফরমেশনটা হয়েছে ৫০-এর দশক, ৬০-এর দশক, ৭০-এর দশক, আবার এই যে নিউ মিলেনিয়াম, যেটা সেদিন আপনিও বলছিলেন, নিউ মিলেনিয়াম যেটাকে আমরা মানে ওপেন গ্লোব যেটা করলাম, মুক্ত বাজার, হ্যাঁ, এইসব করতে যে এই যে মানে সবকিছুই পণ্যকীকরণ করা, রাইট। এবং এই সেন্সটা কিন্তু আপনার সোভিয়েত ইউনিয়নের পতনের পরে কেন যে সুযোগ পেল, তো বড় সুযোগ হলো আমেরিকানাইজেশনটা একেবারে দুর্দণ্ড প্রতাপে। হ্যাঁ, আপনি ভাবুন এইবার, আমি বলি আপনাকে একটা তথ্য দিই, এবার ট্রাম্প সাহেবের নির্বাচনে ৩টি প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবে ওনাকে সহায়তা করেছে। জি, আপনার শুনে কিছুটা অবাকই লাগবে যে এই ৩ প্রতিষ্ঠানেরই পুঁজি ট্রিলিয়নের, এবং একটা প্রতিষ্ঠানের পুঁজি বলা হয়েছে যে আফ্রিকার ৭টা দেশের সমান। আমি গতকাল বণিক বার্তায় আমার যে লেখাটা ছাপা হয়েছে এতে এইটা আমি একটু ইঙ্গিত দিয়েছি
যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সরকার প্রধান কে হবে এটা এখন হ্যাঁ কর্পোরেট বডিগুলো ঠিক করে দিচ্ছে। না না, একদম পুরো ঠিক করে দেয়। এবং এই কারণে আমি ওই গত তারিখে আপনার সাথে আলোচনায় এই একটা বিশেষ জার্গন ব্যবহার করেছিলাম এখানে, যে এখনকার ডেমোক্রেসি তো কর্পোরেট ডেমোক্রেসি। দিস ইজ নট পিপুলস ডেমোক্রেসি, দিস ইজ নট ফর পিপুলস। হ্যাঁ, কারণ আপনার পার্লামেন্ট হাউসটাও কিন্তু কর্পোরেটের লোক দিয়েই পূর্ণ। ফলে লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনের যে আপনি দেখছেন, আমি একটা রিসার্চ গেটে লেখা লিখেছি, এ লেটার টু আব্রাহাম লিঙ্কন, দেখছেন কিনা? গত বছর আমি প্রথম দিকে লেখা লিখছিলাম, এ লেটার টু আব্রাহাম লিঙ্কন। সেইখানে লিঙ্কনের গ্যাটিসবার্গ অ্যাড্রেসে উনার যে সব বক্তব্যগুলো কোট করা আছে, আর সাথে সাথে আজকের পৃথিবীর কি চিত্র সেটি বলা আছে। এবং এভাবে বলা আছে যে আপনি যদি এখনকার বিশ্বে আসেন তাহলে আসলে আপনি কি বলবেন। মানে ইভেন আপনার কান্ট্রি, আপনি যে স্বপ্ন নিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে স্বপ্ন দেখিয়েছিলেন, এবং সেই স্বপ্নকে কিন্তু পৃথিবীর বহু জাতি, বহু রাষ্ট্র ধারণ করেছে। এই জন্য আমরা যে লিঙ্কন পড়ে বড় হলাম, আর এখন এসে যে ভদ্রলোকরা পৃথিবী শাসন করে, তারা ছিলেন কিন্তু আসলে হিউম্যানিটেরিয়ান। ফলে এই অ্যাসপেক্ট গুলো আমরা সময়ের প্রোডাক্ট। আমরা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে পারি না, আমরা যেটা পারি ক্ষুদ্রতম পরিসরে আমাদের আশেপাশে যারা থাকে তাদের মধ্যে অন্তত নন ভায়োলেন্স বিষয়টি আমরা কিন্তু চেষ্টা করি প্রবিষ্ট করার। কারণ উপমহাদেশেও আমরা গান্ধীজির আন্দোলন দেখেছি, তাই না? আর সেটাও কিন্তু ওয়ার্ল্ডে খুব হাইলি সেলিব্রেটেড একটা আন্দোলন। বাঙালি মানেই, যেটা খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশে সেভাবে আলোচনা হয় না, সেটা হলো বাঙালিত্ব এই সব বিষয়ের সাথে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা বিরাট বড় সংশ্লিষ্টতা আছে, তার একটা অবদান আছে, শুধু বাংলা ভাষার গল্প আর কবিতা না। হ্যাঁ, সেইটা। তো এই সমস্ত বিষয় থেকে মানুষ বিচ্যুত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। ফলে আমরা যারা 70-এর দশকে প্রোডাক্ট, আমরা যারা 60-এর দশকের প্রোডাক্ট, আমরা এখন যে তরুণ প্রজন্ম তাদের সাথে আমরা মিলাইতে পারি না। মানে আমাদের একটু কন্ট্রাডিকশন হয়। যদি আমরা সেদিন আমি আপনাকে বলছিলাম যে আমাদেরই চেঞ্জ আনা দরকার টু অ্যাডজাস্ট উইথ দিস গ্রুপ, সেটা ঠিক, কিন্তু সেই অ্যাডজাস্ট আপনি কতটা করতে পারেন সেটাও একটা প্রশ্নের ব্যাপার। সেটাই, কারণ একটা কথা আছে যে আপনি গলা কাটা দিয়ে তো আর মানবতা দেখাতে পারেন না। আপনার নিজস্বতা এটা পুরোপুরি বিসর্জন দিয়ে আপনি তো সকল্ড আধুনিক হতে পারবেন না, তাই না? হ্যাঁ, আর এখন আদর্শের জন্য মানুষ, মানে এখন যেভাবে সমাজটা বিনির্মিত হয়েছে, শিক্ষা ব্যবস্থা বিনির্মিত হয়েছে, সেখানে আদর্শের জন্যই ব্যক্তি কোনো কিছু করবে সেই ভাবনাটি কিন্তু যথেষ্ট বলা যায় প্রশ্ন অনুপস্থিত 100% অনুপস্থিত না হলেও প্রশ্ন সাপেক্ষ। ধরেন 5% 10% মানুষ যদি, মানে ইয়ুথ যদি আদর্শের জন্য কাজ করে, সেটা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট করে না। যদি 25 হয় তাহলে সেটা ইম্প্যাক্ট করতে পারে। আছে, ওই আদর্শের মধ্যে আছে। আবার দেখবেন যে কিছু কিছু আদর্শ আছে যে আদর্শগুলো মোটিভেটেড, প্ল্যান্ড, অর্থাৎ এই আদর্শগুলোর পিছনে একটা ডিজাইন করা আছে, মানে ক্রীড়নক, মানে কেউ না কেউ তাদের খেলাচ্ছে। সেটাই আমি বলেছি গতকালের লেখায়, যে আসলে তারা নিজেরা ভাবছে যে তারা প্রচন্ড স্বাধীন এবং দে আর টেকিং দেয়ার ওন ডিসিশন, কিন্তু অ্যাকচুয়ালি তারা পুতুলের মতো নিয়ন্ত্রিত হচ্ছে বাই আদার্স, এইটা তারা ধরতে পারছে না। হ্যাঁ, মানে এই যে তার ভাবনা করার যে ক্ষমতা, ওই যে আপনি যে মস্তিষ্কের মালিকানায় বলছেন, তার ভাবনা করার যে ক্ষমতা, সেটা এতভাবে নিয়ন্ত্রিত যে আমি আপনিও হয়তো সেই নিয়ন্ত্রণের মধ্যে আছি। মানে আমরাও জানি না যে আসলে ডিরেক্ট কেউ নিয়ন্ত্রণ না করলেও একটা সিস্টেম আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। অবশ্যই সেইটা ঘটেছে। ওই কারণে সময়ের সন্তান বলে যে শব্দটি আছে, ফলে আমাদের ব্যক্তিত্বের বিকাশ, আমাদের বড় হওয়া, ধরুন আমি 80 সালে, মানে 80-এর দশক আর কি, 8-এর দশক, সরি 80 না 8-এর দশক, গত শতাব্দীর, ধরুন আমরা 90-এ
ইউনিভার্সিটি 90-91 ত্যাগ করেছে। জি। তো ফলে সেই সময় পর্যন্ত একটা রকম ব্যাপার ছিল। আপনারা আবার যখন ইউনিভার্সিটি ইন করেছেন তখন আপনারা দেখবেন এখন যারা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান, তো দেখবেন যে সেখানে ছাত্রদের ডিলিং, তাদের এমনকি তাদের যে গ্রুপ পারফরমেন্স অ্যাজ এ ফ্রেন্ড, দেখবেন এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনাদের সময়, আমাদের সময়, তাদের সময় কিন্তু অনেক বড় লম্বা না, কিন্তু পরিবর্তনটা অনেক বেশি হয়ে গেছে। এর খুব সহজ একটা উদাহরণ হচ্ছে যে আমরা আড্ডা দেওয়ার জন্য বহু কিছু স্যাক্রিফাইস করে একত্রিত হতাম, আর এখন তারা পাশাপাশি বসে থাকে কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সবাই ওই জিম্মে স্ক্রিনের কাছে। ফলে এই টেকনোলজিটা খুব মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে। হ্যাঁ, বাঙালির এই যে আড্ডা হারিয়ে যাওয়াতে আপনার মননশীলতার বিকাশ, আমি মনে করি এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নো ডাউট, কারণ পৃথিবীতে বলাই হয় যে বাঙালি একমাত্র জাতি যে আড্ডা দেয়, এবং আপনি জানেন যে এখন সাইকোলজিস্টরাও মনে করেন যে আপনার টেনশন রিলিজ করার জন্য মেডিসিন থেকে আড্ডা অনেক ইম্পর্টেন্ট, ভালো বন্ধু অনেক ইম্পর্টেন্ট, ভালো বন্ধু অনেক ইম্পর্টেন্ট। আপনি দিন শেষে যদি ফ্রেশ একটা আড্ডা দিতে পারেন তাহলে সারাদিনের সব কষ্ট এটা কিন্তু ধুয়ে মুছে যায় এবং একটা ভালো ঘুম দেয়া যায়। বাট আনফরচুনেটলি আমরা তো এখন সবাই স্ক্রিনে আটকে গেছি। সবাই যে ভীষণ ব্যস্ত বলে সেটাও কিন্তু না, সে কিন্তু সিস্টেমের মধ্যে আটকে আছে। আমি অনেকে সময় বলি যে কি ব্যস্ত থাক, আমার একটু বুঝাও তো, তখন বলতে পারে না। কি ব্যস্ত বলো তোমাকে যে তুমি এই ব্যস্ত, আসলে বুঝাইতে পারে না। কিন্তু তখন আমাদের সময়ের যে অপচয়, এর মাত্রাটা এত বেড়ে গেছে ভাবা যায়। নন প্রোডাক্টিভ খাতে আমরা সময় দিতে দিতে আমরা হিসাব মেলাতে পারছি না। আমাদের খাওয়া, গোসল, নামাজ, কোনো কিছুরই টাইম ঠিক থাকছে না, কিন্তু কেন ঠিক থাকছে না এটা বুঝতে পারি না। তো যাই হোক, আমরা শেষ করব। আপনি কথা প্রসঙ্গে একটা মুভির প্রসঙ্গ এনেছিলেন, এইটা যদি বলে একটু শেষ করেন। হ্যাঁ, মুভির বলতে আপনিও শুনে বেশ মজা পাবেন, আমাদের যারা এটা দেখবেন তারাও। আমিও কিন্তু এটা ওই 80-র দশকে এই কলকাতার ভেতরে প্রথম আমি ফটিকচাঁদ নাটকটা শুনি। এই কাভারটা হ্যাঁ, কিন্তু সিনেমাটা পরে হয়েছে, আগে নাটকটা হয়েছে। এর আগে কিন্তু সত্যজিৎ রায়ের বিশেষ করে ফেলুদা সংক্রান্ত যা কিছু, সবকিছুই কিন্তু আমি তখন ইউনিভার্সিটির পড়া ছিল আমাদের 2-3 জনের, ফেলুদা সিরিজ সব। কিন্তু উনার যে ফটিকচাঁদ আছে এটা জানতাম না। হঠাৎ কলকাতার ভেতরে নাটক হচ্ছে ফটিকচাঁদ, সত্যজিৎ রায়। তা আমি জানি তো ফটিক তো একটা আছে কবিগুরুর ছুটি, এই ফটিকচাঁদ কোন চাঁদ? কিন্তু খুব অসাধারণ হলো যে এই অ্যাডোলেসেন্ট এই যে বয়, হ্যাঁ, এই যে ট্রান্সফরমেটিং একটা এজ, বুঝলেন? এই এজ নিয়ে কিন্তু কেউ খুব একটা খেলা করতে চায় নাই, মানে কোনো দেখবেন কোনো খুব দক্ষ উপন্যাসিক ছাড়া হাত দেয় নাই। তার মধ্যে শরৎবাবু করেছেন ওই দুইজনকে নিয়ে। উনার অনেকগুলো ক্যারেক্টার আছে অ্যাডোলেসেন্ট নিয়ে শরৎবাবুর, তার মধ্যে ইন্দ্র এবং শ্রীকান্ত বটেই। শ্রীকান্ত উনি তো নিজেই। আর ফটিকচাঁদের ব্যাপারটি, উনি ধনী পরিবারের ছেলে, কিন্তু উনি হারিয়ে যান ধরুন কলকাতা শহরে। তারপরে সে এক ম্যাজিশিয়ানের হাতে গিয়ে পড়ে, বুঝতে পেরেছেন? আর ওই ভদ্রলোক তার এই ছেলে খুঁজছে, বুঝতে হবে তখন আজকের মিডিয়ার জগৎ না, হ্যাঁ, তো নানান জায়গায় নানান ভাবে খুঁজে বেড়াচ্ছেন। এই ফটিক ওই ম্যাজিশিয়ানের হাতে পড়ার পরে তার কি রূপান্তর ঘটে, কি পরিণতি হয়, এবং ভালো দিক হলো ছেলেটা আবার ফেরত আসে, ফেরত পায়, তারা পায়। কিন্তু এই যে হারিয়ে যাওয়া এবং তার ফেরত পাওয়া, এর মাঝে এই ফটিকের যা ঘটলো, ফটিক চাঁদের খুব চমৎকার। এবং আমি বলবো সেই অভিজ্ঞতাটি আপনার ওই রোমান্টিসিজমের সাথে যায়। এবং এই ধনী পরিবারের ছেলে ফটিক চাঁদ সে খুব এনজয় করে, মানে যে ম্যাজিশিয়ানের কাছে সে যায়, আমার যতটুকু মনে পড়ে তার নাম হারুন, মানে হারুন আর রশিদ, এই নামে সে ম্যাজিক দেখাতো, বুঝলেন? মানে খলিফা হারুন আর রশিদ এভাবে সে বলতো, তার হাতে এ পড়ে। ফলে
মানে এখানে আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে সেটা হলো যে এই বাচ্চাটির লাইফের যে মানে যতটুকু সে থেকেছে তার ওই ম্যাজিশিয়ান মেন্টরের সাথে, এবং সেই মেন্টরই কিন্তু হেল্প করছে তাকে ওই জায়গায় ফেরত দিতে আবার। এটি খুব অসাধারণ কাজ। কারণ সত্যজিৎ বাবুরও কিন্তু আরেকটা ফিল্মও আছে খুবই বিখ্যাত আপনার, আমি স্মৃতি শক্তি কমে গেছে আর কি, ওই বাচ্চাটির নাম নিয়েই ওই ফিল্মটার নাম। মানে উনিও এরকম কিশোর চরিত্র নিয়ে আরেকটা ফিল্ম উনি করেছেন যেটা খুবই বিখ্যাত। তাই জন্য এই জিনিসগুলো আমরা আমাদের ওই 80-র দশক পর্যন্তই মোটামুটি আমরা ছোট চরিত্র, ছোটদের স্বপ্ন, ছোটদের কল্পনা, সেই কল্পনা কতটা যেতে পারে। আমিও একটা ছোট মানুষ, হ্যাঁ, আমি যখন ইন্দ্রের মধ্যে নিজেকে প্রবিষ্ট করেছি, আমি যখন শ্রীকান্তের মধ্যে প্রবিষ্ট করেছি, তখন কিন্তু ওই শ্রীকান্তের স্বপ্নের সাথেই আমাদের স্বপ্নটাও সামনে এগিয়ে গেছে যে এরকম তো হতে পারে, এরকম ব্যাপারটা এরকম। তো সেই সব চরিত্রগুলো আমাদের মনের মধ্যে বসে গেছে। যখন শ্রীকান্ত ওই রাত্রে নৌকা নিয়ে যাচ্ছে যে মাছ চুরি করতে হবে, দেখেন কেন? কারণ জেলে পাড়ার কিছু লোকজন রয়েছে যারা কয়েকদিন না খেয়ে আছে। এখন ধনীদের এই মাছের বাদ থেকে মাছ চুরি করে সে আর ইন্দ্র সেই মাছ বিক্রি করে ওইখানে দেবে, অথবা ওই মাছটা ওখানে দেবে। এরা দুইজনে কিন্তু ধনী পরিবারের। সেই অমাবস্যার রাতের কি ভয়ানক একটা দৃশ্য ছিল। তার মানে ব্যাপারটি দেখুন আপনি, যে স্যাক্রিফাইসটা কোন লেভেলে হলে বাসা থেকে বাড়ি থেকে কাউকে না বলে তারপরে সেই নৌকা নিয়ে, এটা তো নদী, ডাঙা না, মানে আমি ওইগুলো বলছি যে ওই বিষয়গুলো তখন আমাদের মননে, আমাদের মনের মধ্যে কাজ করেছে। এখন আমি জানি না যে এরকম ফটিক চাঁদা তৈরি হয় কিনা, এমন ইন্দ্র আর তৈরি হয় কিনা, কিংবা এমন শ্রীকান্ত আর সাহিত্যে তৈরি হয় কিনা যা আমার আপনার ছেলে মেয়ের মনকে প্রভাবিত করবে। আমি ওইটা বলতে চাচ্ছি। ফলে আপনি আমি যেভাবে মানুষ হয়েছে, সেই মানুষ হওয়া শুধু বাবা আর মাই মানুষ করেছে তা তো না। আমার শ্রদ্ধেয় যে শিক্ষক মন্ডলী হাই স্কুলের, তাদের যে জীবনযাপন, আমাদের প্রাইমারি শিক্ষকদের যে জীবনযাপন, সেগুলো তো আমাদের উপরে ব্যাপক ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তাই না? তাই সব মিলিয়ে আমি যদি আমার কথাই বলি, তো আমার মনের মধ্যে শরৎবাবু, ফাল্গুনী, নিহার, বঙ্কিম, বঙ্কিমের বিড়াল, আপনি বলুন, শুধু বিড়ালের এই ছোট্ট 3 পৃষ্ঠার গল্পটি পড়লে কে না বহুত ভাবে ভাববে যে সাংঘাতিক একটা ব্যাপার তো বিড়ালের এই ব্যাপারটা। কিন্তু বড় হয়ে তো বুঝলাম যে আসলে উনি কত বড় ধাক্কা দিয়েছেন। তার বিষ বৃক্ষ তখন পড়েছি, বড় হয়ে আরেক ভাবে দেখেছি। আর আমার ছোটকালে কিন্তু সমরেশ মজুমদার ছিলেন না, আমাদের কিন্তু সমরেশ বসু ছিলেন। সাহেব বিবি গোলাম, এরই নাম সংসার, এবং এগুলো কিন্তু সব ফিল্ম হয়েছে, খেয়াল করুন। আর তখন উত্তম সুচিত্রার যে ফিল্মের যে প্রভাব, ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমাদের উপরে ব্যাপক ছিল। এবং সাহিত্যধর্মী ফিল্ম কিন্তু তখন খুব হয়েছে। চৌরঙ্গী, এটা কিন্তু বিখ্যাত সাহিত্য, মানে সাহিত্যকে কেন্দ্র করে সিনেমা কিন্তু বেশি হয়েছে তখন ওই সময়। আরেকজন লেখক ছিলেন, তাকে ঠিক কেমন লেখক বলা যায় জানি না, উনি আমাদের উপরে খুব প্রভাব বিস্তার করতে পেরেছিলেন, নিমাই ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, আপনি যখন টুনি মেম বললেন না, ওনার মেম সাহেব বলি একটা উপন্যাস আছে। উনি সাংবাদিক ছিলেন, বলে একটু আত্মচরিত ঘেঁষা, কিন্তু খুব চমৎকার লিখতেন। এবং বেশি বয়সে এসে আমরা পেয়ে গেলাম সমরেশ মজুমদারের, যিনি নকশালবাড়ি আন্দোলন নিয়ে কালবেলা, কালপুরুষ এসব লিখে একেবারে সবকিছু মানে একটা ট্রান্সফরমেশন এনে দিলেন ওইখানে। আর আমাদের এখানে তো আমরা শওকত আলীকে 80-র দশকে পেলাম, আখতারুজ্জামান নিলাজকে পেলাম। মানে একেবারে ট্র্যাডিশনাল, মানে আমাদের যে প্রথাগত যে সাহিত্য, সেখান থেকে পরবর্তীকালে আমরা এই গ্রুপকে পেয়েছি, এখানে এদেরকে আমরা পেয়েছি। তো সব মিলিয়ে আমাদের মননটা, আপনি ওই বললাম যে 60-এর দশক থেকে শুরু করে আমাদের 80-90-এর দশক পর্যন্ত যেভাবে আমরা তৈরি হলাম, সেই সময়কালকে আমার খুব মন্দ মনে হয় না। যেমন আমার এক বন্ধু বলেন, জানো, এরশাদ খারাপ লোক, কিন্তু এরকম একটা খারাপ লোক ছিল বলে এইরকম সাংস্কৃতিক আন্দোলন হয়েছিল বিশ্ববিদ্যালয় আমাদের সময়, নইলে আমরা তৈরি হতাম না, আমরা তো ইউনাইটেড হতাম না, আমরা তো মিছিল করতাম না, আমরা এত নাটক করতাম না, আমরা তো ওই যে অতগুলো কবিতা আবৃত্তি গ্রুপ তৈরি হতো না যদি
ওইরকম একটা প্রতিবন্ধকতা সামনে না থাকতো। হ্যাঁ, তো সব মিলে আমরা ওইরকম খুব স্থির অবস্থা থেকে একটা আনরেস্ট সিচুয়েশন, পুরো বিষয়টি আমাদের মননশীলতার বিকাশে ভূমিকা রেখেছে। সাহিত্য, রেডিও, পত্রিকা, আমরা চিত্রলিপি পড়তাম তখন, রোববার পড়তাম, ওগুলো হয়তো ভুলে গেছি। হয়তো আমাদের কিছুটা দুর্ভাগ্য যে আমরা সেই ইতিহাসকে, আমরা ইতিহাসের দুটো চরিত্র, এক সে আপনাকে তৈরি করে, আরেকটা হলো আপনি সমবেতভাবে সেই ইতিহাসকে আপনি বিনির্মাণ করতে পারেন। রাইট, মানে আমরাই সাবজেক্ট, আমরাই অবজেক্ট। এখন আমরা কতটা অবজেক্ট আর কতটা সাবজেক্ট ইন রিলেশন টু হিস্ট্রি, সেই প্রশ্নটা রেখে আমি মনে হয় আপনাকে বলতে পারি জাহিদ ভাই যে আমরা ইতিহাসের সন্তান। এখন ইতিহাসই জানে যে ভবিষ্যৎ আমাদের কোন দিকে নিয়ে যাবে। না, অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা মনে করি বা ভাবি যে সবকিছুর উপরে বুঝি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি এবং নিয়ন্ত্রিত উপায়ে পরিস্থিতিকে এগিয়ে নিতে পারি। স্পেশালি নগর জীবনে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এই একটা ফলস ইমপ্রেশন আমাদের ভয়াবহভাবে তাড়িত করছে। আমরা প্যারেন্টরা ভাবছি যে আমার সন্তানকে আমার মতো করে গড়ে তুলব, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা সামাজিক জীব এবং এখানে মা বাবা ছাড়াও অসংখ্য ইনপুট সোর্স আছে, ইনপুট ডিভাইস আছে, যেগুলো তাদের প্রতিনিয়ত আপডেটেড করছে, এনরিচ করছে, এবং এর সমন্বয়ে সে একজন হয়ে উঠবে। এখন সেই একজন আমাদের দৃষ্টিতে সফল বা ব্যর্থ হতে পারে, কিন্তু সে যদি তার জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করতে পারে, সে যদি সুখ লাভ করে, তাহলে সেটাই প্রকৃত সার্থকতা। আপনি বা আমি বেঁধে দেয়া মানদণ্ডে আসলে তার সুখ বা অসুখ বা সফলতা ব্যর্থতা এটা আসলে নির্ধারিত হয় না, এটাই আমার ধারণা। তো এনিওয়ে, অনেক কথা হলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো শেষ করি। গুড নাইট।